আসসালামু আলাইকুম সবাইকে। কি খবর সবার? অনেক অনেক দিন পর আপনাদের সাথে আবার দেখা। কেমন আছেন সবাই? ভালো আছেন? এত সকালে ক্লাস? এই এত সকাল কই? হ্যাঁ, তোমরা যে কলেজে ক্লাস করো, যাদের মর্নিং শিফটে ক্লাস, এই সময় তো তোমাদের মোটামুটি 3টা 4টা ক্লাস হয়ে যায়। ছুটির সময় হয়ে গেল প্রায়। ঠিক আছে, তো আজকে আমরা সকাল সকাল ক্লাস করছি। আশা করি যদি বোর্ডে সব ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ ক্লাসটা নিতে পারবো। আমি গতকালকে বোর্ডে যখন সমস্যা হয়েছে তারপরে তোমাদের ক্লাস শেষ হওয়ার পরে দেখি এখানে একটা আপডেট আছে, তো আপডেটটা দিছি। আপডেটটা দেওয়ার পরে আবার নিজে কিছুক্ষণ চালালাম, দেখলাম যে সমস্যা আর হচ্ছে না। এখন তারপরেও বলা যায় না, দেখা যাক। আজকে যদি সব ঠিকঠাক থাকে তাহলে আশা করি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা আজকে হলো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পড়ব এবং আজকের ক্লাসে ফিলে ভরপুর, বুঝতে পারছো? আমি গতকালকের ক্লাসে আসলে অনেক কিছু গুছায় নিয়ে আসছিলাম, তো ওই জিনিসগুলোই আজকে দেখাবো সব একটা একটা করে। তো সবাই একটু মনোযোগ দিয়ে পুরাটা ক্লাস থাকবা, তুমি দেখবা যে যদি ভালোভাবে শেষ করতে পারো অনেকগুলা জিনিস মানে পুরা ফিল করে বুঝতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে? হ্যাঁ, কপি করে দেখছিলাম, কিন্তু কপি টপি করা ছাইড়ে দিতে হবে আসলে, যা বুঝলাম। বুঝছো, তোমরা এমন নজর দিছো। ওকে ওকে, দেখো আমরা শুরু করি তাহলে। আমাদের সবার আগে গতকালকে যদিও শুরু করছিলাম, তবে ওই ক্লাসটা তো আর রেকর্ডেড নাই, এই কারণে আবার ঘূর্ণন গতিশক্তি পার্টটা থেকে শুরু করছি। সো দেখো, ঘূর্ণন গতিশক্তি এটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, জাস্ট সূত্রটা দেখেছিলাম। একটু যদি প্রুফটা দেখে আসি, যে মনে করো কোনো একটা বস্তু আমাদের এই অক্ষকে কেন্দ্র করে, কোনো একটা বস্তু দেখা গেল একটা অক্ষকে কেন্দ্র করে এই বস্তুটা এইরকম একটা বৃত্তাকার পথে ঘুরছে, এইরকম একটা বৃত্তাকার পথে ঘুরছে, এই মাঝখানের অক্ষটাকে কেন্দ্র করে। আমাদের এই বস্তুটার ভর মনে করলাম m, এবং বস্তুটার যেই স্পর্শকীয় বেগ, বস্তুটার যে স্পর্শকীয় বেগ, এই স্পর্শকীয় বেগ হচ্ছে গিয়ে v। তাহলে আমরা জানি বস্তুর যে কাইনেটিক এনার্জি হবে, গতিশক্তি হবে, সেই গতিশক্তি হচ্ছে 12 mv²। এখন এখান থেকে দেখো, যদি আমরা দেখি যে বস্তুটার আর ব্যাসার্ধ নিয়ে ঘুরছে, বস্তুটা আর ব্যাসার্ধ নিয়ে ঘুরছে, তাহলে v ইজ ইকুয়ালসটা আমরা লিখতে পারি কিন্তু ওমেগা আর। v ইজ ইকুয়ালসটা আমরা লিখতে পারি ওমেগা আর। তাহলে এখান থেকে যেটা আসে 12 m ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। তো m ইন্টু আর স্কোয়ার, এইটা কিন্তু এই m বিন্দু ভরের জন্য এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক m আর স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি m আর স্কোয়ারের জায়গায় i, আর এটা হলো ওমেগা স্কোয়ার। যেটা পেলাম এটাই কিন্তু আমাদের ঘূর্ণন গতি শক্তি। ঘূর্ণন গতি শক্তি, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ঘূর্ণন গতি শক্তি। ওকে, সো ঘূর্ণন গতিশক্তি সাথে দেখো আমাদের যে রৈখিক গতিশক্তি সেটার খুব ভালো মিল আছে, জাস্ট 12 mv²। আমরা জানি ঘূর্ণনের ক্ষেত্রে যেই জড়তা সেটা i দিয়ে প্রকাশিত হয়, ঘূর্ণনের ক্ষেত্রে যেই বেগটা সেটা হচ্ছে করসপন্ডিং বেগটা হলো ওমেগা দিয়ে প্রকাশিত হয়। সো তাহলে আমাদের সূত্র কিন্তু মনে রাখা সহজ, জাস্ট রৈখিকের জন্য যেটা ভর, কৌণিকের ক্ষেত্রে সেটা জড়তার ভ্রামক, রৈখিকের জন্য যেটা রৈখিক বেগ, কৌণিকের জন্য সেটা কৌণিক বেগ। ঠিক আছে, ডান, ইজি। সো আমরা চলো এখানে ছোট্ট কিছু ম্যাথ প্রবলেম সলভ করে ফেলি। যেমন এই প্রবলেমটা যেটা বলছে, তোমাদের প্রশ্নটা লেখা দরকার নেই, আমি একটা ছবি আঁকবো, ছবিটা সবাই এঁকে ফেলবা। 1 কেজি এবং 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা নিরেট গোলক
কোনো একটা ব্যাসের সাপেক্ষে পাই রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে সুষমভাবে ঘুরছে। উপযুক্ত সূত্র ব্যবহার করে বস্তুটার গতিশক্তি নির্ণয় করো। তো কি বললো এখানে দেখো, যে সাপোজ এটা হচ্ছে আমাদের কোনো একটা নিরেট গোলক, একটা নিরেট গোলক। এই নিরেট গোলকটা মনে করলাম তার ব্যাসগামী অক্ষ হচ্ছে মনে করলাম এইটা। সো এটা ভিতর দিয়ে চলে গেছে, এই কারণে মাঝখানে আমরা একটু ডটেড লাইন দিয়ে নেই। সো এইটা হচ্ছে মনে করো এমন একটা গোলক, যেই গোলকটার আমাদের ভর দিয়ে দিছে 1 কেজি, এম এর মান বলে দিছে হলো 1 কেজি, এবং এই গোলকের যে আমাদের ব্যাসার্ধ, গোলকের যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ বলা আছে হচ্ছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। এবং এই গোলকটা হলো তার একটা ব্যাসের সাপেক্ষে বৃত্তাকার পথে ঘুরছে, ব্যাসগামী অক্ষের সাপেক্ষে বৃত্তাকার পথে ঘুরছে। তাহলে খেয়াল করো, আমাদেরকে বলছে উপযুক্ত সূত্র ব্যবহার করে গতিশক্তি নির্ণয় করো। তো গতিশক্তি কি হবে? গতিশক্তি ই কে এটা সমান সমান হবে হাফ আই ওমেগা স্কোয়ার। খেয়াল করো এই গোলকটা কত ওমেগা নিয়ে ঘুরছে সেটা আমাদের দেওয়া আছে, এটা হলো পাই রেডিয়ান পার সেকেন্ড, এত কৌণিক বেগে ঘুরছে, এটা আমাদের প্রশ্নে সরাসরি দেওয়া আছে। এখন আমরা কি জানি বলতো, নিরেট গোলকের জন্য আই এর মান কত হয়? 2/5 এম আর স্কোয়ার হয় না, ইন্টু ওমেগা স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা হাফ ইন্টু 2/5 ইন্টু এম এর মান হচ্ছে 1 কেজি, আর এর মান হচ্ছে 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার স্কোয়ার, ইন্টু ওমেগা হচ্ছে পাই। তাহলে এখান থেকে আমরা কিন্তু তার ঘূর্ণন গতিশক্তি কত এইটা পেয়ে গেলাম। তাহলে খেয়াল করো, ঘূর্ণন গতিশক্তি বের করার জন্য আমাদের আয়ের যেই গুরুত্বটা সেটা কিন্তু অনেক বেশি, এবং কোন অক্ষের সাপেক্ষে ঘুরছে সেটার উপরে ভিত্তি করে কিন্তু গতিশক্তির মান কত এটা পরিবর্তন হয়ে যাবে। যেমন যদি আমাদেরকে বলতো যে আমাদের গোলকটা এই ব্যাসগামী অক্ষের সাপেক্ষে ঘুরছে না, ধরো বললো স্পর্শকগামী যে অক্ষ সেই অক্ষের সাপেক্ষে ঘুরছে, তাহলে স্পর্শকগামী অক্ষের সাপেক্ষে ঘুরলে কিন্তু প্রথমে আমাদেরকে আগে সমান্তরাল অক্ষ উপপাদ্য দিয়ে আগে এই অক্ষের সাপেক্ষে আই কত সেটা বের করতে হতো, তারপরে হাফ আই ওমেগা স্কোয়ার করে ঘূর্ণন গতিশক্তি বের করতে হতো। এরকম একটা প্রবলেম আছে, দেখো পরের পেজে। এইখানে আমরা একটা রড দেখতে পাচ্ছি, পাতলা একটা রড। এই পাতলা রডের ভরকেন্দ্রগামী যেই অক্ষ, সেই অক্ষটা থেকে 3 মিটার দূরত্বে আরেকটা অক্ষ আছে। এই অক্ষটার সাপেক্ষে আমাদের বস্তুটা 10 আরপিএম বেগে ঘুরছে। যদি আমাদের রডের দৈর্ঘ্য 10 মিটার হয়, রডের ভর যদি 6 কেজি হয়, তাহলে তার ঘূর্ণন গতিশক্তি কত এইটা বের করতে হবে। সো আমরা এখান থেকে যদি দেখি, খেয়াল করো যে আমাদের একটা পাতলা রড, তাই তো, একটা পাতলা রড আছে। তো এই পাতলা রডের জন্য আমাদের যদি ভরকেন্দ্রগামী অক্ষ বলতাম, তাহলে কিন্তু এই যে মাঝখানে সেন্টার দিয়ে যে অক্ষটা, এই অক্ষের সাপেক্ষে যদি বস্তু ঘুরতে থাকতো, সেটা হচ্ছে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমরা ওই ক্ষেত্রে বের করতাম। কিন্তু আমাদের দেখো যেটা বলছে, ভরকেন্দ্রগামী অক্ষ যেটা আছে সেখান থেকে 3 মিটার দূরে আর একটা অক্ষ, এই অক্ষের সাপেক্ষে যদি এখন বস্তু ঘুরতে থাকে, সো যেই অক্ষ সাপেক্ষে ঘূর্ণন বিবেচনা করবা সেই বিন্দুটাকে স্থির বলে তারপরে অন্য বিন্দুগুলাকে ঘোরাতে হবে, তাই না? যেই অক্ষর সাপেক্ষে চিন্তা করবা সেই বিন্দুটা স্থির, বাকি সবগুলা পয়েন্ট কিন্তু ঘুরতে পারবে। সো আমাদের এইখানে যে ঘূর্ণনটা, এই ঘূর্ণনটা কিন্তু ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে না, তার সাইডে আরেকটা অক্ষ আছে, সেই অক্ষের সাপেক্ষে বস্তুটা ঘুরছে। তাহলে যদি এইরকম একটা অক্ষের সাপেক্ষে ঘুরে, আমরা মনে করলাম এই অক্ষটা হলো নতুন একটা অক্ষ এন। তাহলে নতুন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য যদি প্রয়োগ করি, সমান্তরাল অক্ষ উপপাদ্য প্রয়োগ করে প্রয়োগে পাই যে আমাদের নতুন অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক এইটা হবে কি বলতো, ভরকেন্দ্রগামী যে অক্ষ আইসি সেন্টার অফ ম্যাস প্লাস ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস সমগ্র বস্তুর ভর ইনটু আমাদের এই দুইটার যেই মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বের উপরে স্কয়ার। দেখো কি ছিল জিনিসটা, সমান্তরাল অক্ষ উপপাদ্যটা, যে আমাদের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সাথে আমরা সমগ্র বস্তুর ভরকে এই অক্ষদ্বয়ের মধ্যবর্তী যেই দূরত্ব, সেই দূরত্বের বর্গ দিয়ে গুণ করে তার সাথে যোগ করে দিব। তাহলে এই নতুন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আইসি, যেটা যেহেতু ভরকেন্দ্রগামী অক্ষ একটা রডের জন্য, তাহলে 1/12 ml স্কোয়ার
প্লাস হচ্ছে mh স্কোয়ার। এখান থেকে আমরা কিন্তু নতুন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে পারবো, এবং একবার যখন নতুন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের হয়ে যাবে তখন কিন্তু আমরা তার যেই রোটেশনাল কাইনেটিক এনার্জি, এইটা সমান সমান কি হবে, হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে আমরা আই এর মানটা বের করে ফেললেই কিন্তু আমাদের ওমেগার মান তো দেওয়াই আছে, আরপিএম এ দেওয়া আছে, এটাকে জাস্ট রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করে নিলেই কিন্তু হয়ে যাবে। তাহলে এখান থেকে একটু হিসাব করে দেখিও কত আসে। 1/12 ইন্টু এম হচ্ছে 6 কেজি, এল হচ্ছে 10 স্কোয়ার, প্লাস এম হচ্ছে 6 কেজি, আর এইচ হচ্ছে 3 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা আই এন পাবো, হিসাব করে দেখো কত আসে। আসছে হলো 50 প্লাস কত, 50 প্লাস হচ্ছে 18 গুণ 9 গুণ 6 54, তাই তো 54। তাহলে এখানে আসছে 104 কেজি মিটার স্কোয়ার। এটা হলো আমাদের নতুন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে এখান থেকে হাফ ইন্টু 104 ইন্টু আমাদের ওমেগার মান 10 আরপিএম, আরপিএম মানে হচ্ছে রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করলে 2 পাই দিয়ে গুণ করে 60 দিয়ে ভাগ। তাহলে এখান থেকে আমরা রোটেশনাল কাইনেটিক এনার্জি কত পেয়ে যাব। ঠিক আছে, ঠিক আছে, ডান, ভেরি গুড। ওকে, সো এইবার আসো আমরা একটা নতুন টপিকের মধ্যে এবার যাব। নতুন টপিকটার নাম হচ্ছে আমাদের রোলিং মোশন। রোলিং মোশন বাংলা হলো গড়িয়ে যাওয়া। বাংলা কি, বাংলা হচ্ছে গড়িয়ে সামনে আগানো। গড়িয়ে সামনে, আরো সুন্দর বাংলা হয়তো থাকতে পারে, এখন মাথায় আসতেছে না। গড়িয়ে সামনে আগানো, হ্যাঁ। তো রোলিং মোশন যেটা গড়ায় গড়ায় সামনে যাওয়া, সেই মোশনটা নিয়ে আমরা এখন আলোচনা করব। এই মোশনটা নিয়ে আলোচনা করার জন্য সবার আগে আমাদেরকে যেটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে চলন গতি বা ট্রান্সলেশনাল মোশন, যেটাকে আমরা স্লাইডিং মোশনও বলতে পারি, স্লাইডিং মোশনও বলতে পারি, বাংলাতে এটাকে বলা হয় চলন গতি। তো খেয়াল করো, চলন গতির ক্ষেত্রে মনে করো এটা হলো আমাদের কোনো একটা সারফেস, এই সারফেসের উপরে আমি কোনো একটা বলকে রাখলাম। আমাদের এই সম্পূর্ণ বল, এই রাস্তাটাই স্মুথ। স্মুথ মানে কি, স্মুথ মানে হচ্ছে এটা মসৃণ, তাই তো, কোনো রকমের ঘর্ষণ বলটল কিচ্ছু নেই। তাহলে যদি আমরা এই বস্তুটার উপরে একটা ধাক্কা দেই, এই গোলকটার উপরে যদি একটা ধাক্কা দেই, তখন যেটা হবে, বস্তু যদি আগে স্থির থাকতো তখন দেখা যাবে যে বস্তুটা কিন্তু একদম সোজা সামনের দিকে অগ্রসর হতে থাকবে। এটা কোনো রকম গড়ায় গড়ায় সামনে আগাবে না, যদি এটা স্মুথ একটা মোশন থাকে, মানে স্মুথ একটা প্লেন থাকে। অর্থাৎ দেখা যাবে যে আমাদের এইখানে যেই কণাটা আছে সেই কণাটারকে যদি ভি বেগ প্রাপ্ত হয়, এর উপরে থাকা প্রত্যেকটা কণা একই বেগ প্রাপ্ত হবে, প্রত্যেকটা কণা একই রকমের বেগ প্রাপ্ত হবে, সবাই একই রকম বেগ অর্জন করবে। ঠিক আছে, এইটাকেই আমরা বলছি চলন গতি। ঠিক আছে, এইটাকে আমরা কি বলছি, এইটাকে আমরা বলছি চলন গতি। ঠিক আছে, ওকে। সো আমরা, এটা গেল ট্রান্সলেশনাল মোশন বা চলন গতি যেটা সেটা। সো চলন গতির ক্ষেত্রে কি হয়, চলন গতির ক্ষেত্রে আমরা ধরো এইটা হচ্ছে সেই তলটা, যদি আমি এই রাস্তার উপরে কোনো ঘর্ষণ বল না থাকে, যদি আমি এই একটা গোলককে বা একটা চাকতিকে বা একটা ডিস্ককে যদি একটা ছোট্ট টোকা দেই, তখন কিন্তু যদি কোনো রাস্তায় ঘর্ষণ বল না থাকে এটা কিন্তু সুন্দর মতন একদম সোজা আগাতে থাকবে। এটা এইরকমভাবে ঘুরে ঘুরে কিন্তু আগাবে না, চাকার মতন ঘুরবে না, জাস্ট সোজা এইভাবে করে আগাতে থাকবে। এই ধরনের গতিকে আমরা বলছি চলন গতি বা ট্রান্সলেশনাল মোশন। কারণ এই গতির ক্ষেত্রে যেটা হচ্ছে, খেয়াল করো, প্রত্যেকটা কণা কিন্তু সবাই একই বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন খেয়াল করো আরেকটা গতি, সেটা হচ্ছে রোটেশনাল মোশন। আরেকটা গতি সেটা হচ্ছে রোটেশনাল মোশন বা ঘূর্ণন গতি। রোটেশনাল মোশন, রোটেশনাল মোশন বা ঘূর্ণন গতি, বা ঘূর্ণন গতি। সো বলো তো, ঘূর্ণন গতিটা সম্পর্কে তো আমরা দেখছি, তাই না? মনে করো এখানে আমাদের কাছে কোনো একটা বস্তু আছে, সেই বস্তুটা একটা গোলাকার বস্তু আছে, বস্তুটা তার এই নিজের অক্ষের সাপেক্ষে ওমেগা কৌণিক বেগে ঘুরছে। যদি ওমেগা কৌণিক বেগে ঘুরে এবং আমাদের এই
বস্তুটার বেগ হয় হচ্ছে ব্যাসার্ধ হয় হচ্ছে গিয়ে আর, তাহলে বলো তো দেখি, যদি ব্যাসার্ধ হয় আর, তাহলে এইখানে যেই কণাটা আছে সেই কণাটার বলো তো রৈখিক বেগের মান কত হবে? এইখানে যেই কণাটা আছে সেই কণাটার রৈখিক বেগের মান কত হবে বলো তো? ওমেগা আর। পিঙ্কি, ভেরি গুড। সো এই ওমেগা আর এর ডিরেকশনটা কোন দিকে হবে? যেহেতু এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, এই পয়েন্টটার বেগের ডিরেকশন কিন্তু উপরের দিকে হবে, ওমেগা আর। আচ্ছা, এই পয়েন্টের ডিরেকশনটা কোন দিকে হবে? এই দিক বরাবর হবে, এবং আর দূরত্বে যেহেতু এটা আছে এবং ডিস্কটা ওমেগা স্পিডে ঘুরছে, তাহলে এই পয়েন্টের রৈখিক বেগ হবে ওমেগা আর। এই পয়েন্টের রৈখিক বেগ হবে নিচের দিকে, ওমেগা আর। এই পয়েন্টের রৈখিক বেগ হবে এই দিক বরাবর, ওমেগা আর। তাহলে দেখো, আমাদের যখন ঘূর্ণন গতি হচ্ছে তখন আমরা জানি যে রৈখিক বেগ সমান সমান হচ্ছে কৌণিক বেগ ইন্টু ব্যাসার্ধ, তাই তো? কৌণিক বেগ ইন্টু ব্যাসার্ধ। ঠিক আছে, ডান। এইবার খেয়াল করো, আমাদের পিওর রোলিং যে মোশনটা আছে সেইটা আসলে কোনটা? দেখো, এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিওর রোলিং। এটা একটু জেনে রাখো, কোনো জিনিস কিন্তু আকাইম্মা পড়া না, প্রত্যেকটা জিনিস এখানকার গুরুত্বপূর্ণ, এবং এগুলা হচ্ছে আমাদের মানে ভর্তি পরীক্ষায় আসার মতন কিছু কনসেপ্টের ম্যাথ আরও ক্লিয়ার হবে যদি এই ছোট্ট ছোট জিনিসগুলো বুঝে থাকো। দেখো ভাইয়া, পিওর রোলিং জিনিসটা আসলে কি? পিওর রোলিং জিনিসটা আসলে কি? পিওর রোলিং মানে হচ্ছে এখানে কোনো স্লিপিং থাকবে না, নো স্লিপ, নো স্লিপ। দেখো, স্লিপ করা মানে কি? আমরা প্রথমে যে কেসটা দেখেছিলাম না, এখানে শুধুমাত্র স্লিপিং মোশন ছিল, অর্থাৎ স্লিপ করে চলে যাচ্ছিল। যে এই যে ঢাকনাটা ছিল, ঢাকনাটার উপরে যখন আমি বল প্রয়োগ করছি তখন এটা শুধুমাত্র স্লিপ করে করে সামনের দিকে আগায় যাচ্ছে, এটা স্লিপ করে করে সামনের দিকে আগায় যাচ্ছে। কিন্তু পিওর রোলিং মোশন হচ্ছে এমন একটা মোশন যেখানে কোনো স্লিপিং হবে না, কোনো স্লিপ করার আলাপ নাই, কোনো পিছলে যাওয়ার কোনো বিষয় এখানে থাকবে না। সো যেটা হবে যে এইখান থেকে যদি আমার ঢাকনাটা চলা শুরু করে, ঢাকনাটা একদম সম্পূর্ণ রাস্তা গড়ায় 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 সামনের দিকে আগাবে। এরকম হয় না, আমরা অনেক সময় এরকমটা দেখি না, যে গাড়ি যখন একটু কাদায় পড়ে বা পানির মধ্যে যখন, ধরো নিচে একটু পানি আছে, পানির মধ্যে যখন চাকাটা পড়ে যায়, তখন আমরা এরকম দেখি না যে গাড়ির যে চাকা, সে চাকার কৌণিক গতি অনেক বেশি, কিন্তু চাকাটা মানে ওই ইয়াতে থেকেই, কাদার ভিতরে থেকেই চাকাটা খুব ঘুরছে কিন্তু সামনের দিকে অতটা আগাচ্ছে না, তাই না? যে কাদার মধ্যে যখন চাকা পড়ে তখন কিন্তু যদি আমরা ওই যে খুব এক্সেলারেটরে চাপ দিই, চাকা ঘুরছে, কিন্তু চাকা খুব স্পিডে ঘুরলেও দেখা যায় গাড়ি সামনের দিকে আগাচ্ছে না। সো আমাদের এইটা কিন্তু পিওর রোলিং না। পিওর রোলিং কোনটা? যখন গাড়ি একদম সমতল রাস্তায় সমতল রাস্তায় যাচ্ছে, সেই সময় চাকার যেই মোশনটা, ওইটাকেই আমরা বলছি পিওর রোলিং। এবং পিওর রোলিং এর ক্ষেত্রে কি হয়? পিওর রোলিং এর ক্ষেত্রে ধরো একদম গড়ায় 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 এটা সামনের দিকে আগাবে, কখনো কোনো স্লিপিং থাকবে না, কখনোই কোনো স্লিপিং থাকবে না। হ্যাঁ, সাইকেল বালুতে পড়লে এরকম হয়, রাইট? সো ওগুলো পিওর রোলিং না। পিওর রোলিং হতে গেলে একদম মানে বরাবর ঘুরে ঘুরে আসবে, ঠিক আছে? বরাবর ঘুরে ঘুরে আসবে। তো এই পিওর রোলিং যেই মোশনটা ভাইয়া, এই পিওর রোলিং যে মোশনটা, সেই মোশনটা আসলে আমাদের দুইটা মোশনের সমন্বয়ে তৈরি, দুইটা মোশনের সমন্বয়ে তৈরি। আমি যদি এভাবে দেখাই, যে এইটা ছিল হচ্ছে আমাদের সেই ট্রান্সলেশনাল মোশনটা, এইটা ছিল হচ্ছে ট্রান্সলেশনাল মোশন, আর একটা ছিল হচ্ছে রোটেশনাল মোশন, আর একটা ছিল হচ্ছে রোটেশনাল মোশন। যখন এই দুইটা মোশন একসাথে হয়, যখন এই দুইটা মোশন একসাথে হয়, তখনই কিন্তু আমাদের পিওর রোলিংটা হয়, পিওর রোলিংটা হয়। পিওর রোলিংয়ের কিছু কন্ডিশন আছে, এগুলো আস্তে আস্তে আসবো, কিন্তু চলো আগে একটু সিমুলেশন দেখে নেই যে পিওর রোলিংটা কিভাবে হচ্ছে। সো একদম প্রথমে খেয়াল করো, জাস্ট একটু দেখার জন্য দেখো, যখন আমাদের রাস্তার মধ্যে কোনো রকম ঘর্ষণ বল থাকবে না, দেখো কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটাকে আমি 0 করে দিছি, অর্থাৎ রাস্তার মধ্যে কোনো রকমের ঘর্ষণ বল নাই। এইরকম একটা সময়ে আমরা যদি এই রান দেই, তাহলে দেখো এই বলটা যেভাবে আছে, বলটা কিন্তু কোনোভাবেই ঘুরছে না, বলটা জাস্ট পিছলায় সামনের দিকে এগিয়ে গেল, পিছলায় সামনের দিকে এগিয়ে গেল, পিছলায় সামনের দিকে এগিয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, গুড। এখন খেয়াল করো, এখন খেয়াল করো, যদি আমরা এইটার একটা ঘর্ষণ বল তলের সাথে বস্তুর দিয়ে দেই, তলের সাথে বস্তুর দিয়ে দেই, তখন বলো তো ভাইয়া কি হবে?
খুব খেয়াল করে শোনো, মজার একটা কাহিনী হয় এখানে। যখন একটা বল এই ঘর্ষণযুক্ত রাস্তার উপর দিয়ে যাচ্ছে, স্লাইডিং হচ্ছে, তখন বলো তো ঘর্ষণ বল কাজ করবে না? একটা ঘর্ষণ বল কাজ করবে না? বলো তো ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? যদি এই বলটা ডান দিকে অগ্রসর হয়, ডান দিকে যদি এটা স্লাইড করে চলতে থাকে, তাহলে ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে? বাম দিকে কাজ করবে। তাহলে দেখো এই বস্তুটার উপরে যে ঘর্ষণ বল, সেই ঘর্ষণ বলটা কাজ করবে হচ্ছে, ঘর্ষণ বলটা কাজ করবে এই দিক বরাবর। ঠিক আছে, এই দিক বরাবর ঘর্ষণ বল কাজ করবে। এখন ভাই আমাকে বলো তো, যদি ঘর্ষণ বল এদিকে কাজ করে, তাহলে বলো তো এই বলটা একটা স্পর্শকীয় বল। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমাদের এই কেন্দ্রের সাপেক্ষে কিন্তু এই বলটা বস্তুটার উপরে একটা টর্ক তৈরি করছে। কি বললাম? এই ঘর্ষণ বলটা কিন্তু এই বিন্দুটার সাপেক্ষে বা কেন্দ্রবিন্দুর সাপেক্ষে এই ঘর্ষণ বলটা কিন্তু তখন এই বস্তুটার উপরে একটা টর্ক সৃষ্টি করছে, একটা টর্ক সৃষ্টি করছে। যেমন বলতো, আমি এই ঢাকনাটাকে যদি ঘোরাতে চাই, তাহলে কি করতে হবে? একটা বল প্রয়োগ করে একটা টর্ক অ্যাপ্লাই করতে হবে। যদি আমি চাই এই ঘূর্ণনশীল বস্তুটা স্থির আছে, আমি চাই এটাকে ঘোরাতে, তাহলে এই বস্তুর উপর কি আমার টর্ক অ্যাপ্লাই করতে হবে না? ঘোরাতে চাইলে টর্ক অ্যাপ্লাই করা লাগবে। তাহলে আমরা এখানে যেটা হচ্ছে, যদি রাস্তার মধ্যে এখন ঘর্ষণ থাকে, ঘর্ষণ বল তো স্লাইডিং যেদিকে হবে তার বিপরীত দিকে কাজ করবে। তাহলে এই ঘর্ষণ বলটা এই বিন্দুর সাপেক্ষে বস্তুর উপর একটা টর্ক প্রয়োগ করবে। সো ওই টর্কের কারণে কিন্তু বস্তু এখন ঘোরা শুরু করবে। তাহলে দেখি আমরা যদি এখানে রান দেই, তাহলে দেখো এই দেখো বস্তুটা দেখো ঘোরা শুরু করছে। এখন এই ঘর্ষণ বলের প্রভাবে বস্তুটা কিন্তু ঘোরা শুরু করছে। ঠিক আছে, তাহলে দেখো ঘোরার দিকটাও ঠিক আছে কিনা একটু মিলাই নাও। ঘোরার দিকটা ঠিক আছে কিনা দেখো, পজ। দেখো ঘুরছে কোন দিক বরাবর? ঘুরছে কিন্তু এই দিক বরাবর ঘুরছে, তাই না? এইভাবে করে করে ঘুরছে। এটাই তো হওয়ার কথা, কারণ যদি আমার ঘর্ষণ বল এই দিক বরাবর কাজ করে, ঘর্ষণ বলটা যদি এই দিক বরাবর কাজ করে, তাহলে বস্তুটা কি ক্লকওয়াইজই ঘোরার কথা না? সেটা ক্লকওয়াইজই ঘুরে ঘুরে সামনের দিকে আগাচ্ছে। ঠিক আছে, ক্লকওয়াইজ ঘুরে ঘুরে সামনের দিকে আগাচ্ছে। ডান, বুঝলাম। এখন কথা হচ্ছে, তোমাদের কাছে একটা প্রশ্ন, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের ব্যাচ বলে আমি করার সাহস পাচ্ছি। প্রশ্নটা হচ্ছে, বলো তো দেখি, মনে করো কোনো একটা তলের উপর দিয়ে আমাদের কোনো একটা বস্তু, তলের উপর দিয়ে কোনো একটা গোলক, এই গোলকটা মনে করো পিওর রোলিংয়ে যাচ্ছে, ঘুরে 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 সামনের দিকে আগাচ্ছে। এখন বলো তো, ধরো কেউ একজন এই গোলকটাকে মানে আগের থেকেই একটা গড়ানো মোশন দিয়ে রাখছে। গড়ানো মোশন দিয়ে, ধরো এরকম হয় না, আমরা ওই যে এই খেলাটার নাম ভুলে গেলাম, আয় হায় যা ভুলে গেছি, ওই যে ইয়া করে না, ওই যে সামনে অনেকগুলা ইয়া থাকে, হকি বোলিং বলে, বোলিং, হ্যাঁ রাইট, বোলিং বলে। সো বোলিং খেলাগুলোয় যেগুলো হয়, যে ধরো একজন একটা ঘূর্ণন গতি কিন্তু দিয়ে দেয়, সো দিয়ে দেওয়ার পরে কি হয়, সেটা কিন্তু তার নিজের মতন করে চলতে থাকে, তাই না? সো চলতে থাকে। এইখানেও দেখো, যদি এরকম হয় যে সাপোজ কেউ একজন এটাকে ঘুরাই দিল, কেউ একজন এটাকে ঘুরায় ছেড়ে দিল, ঘুরায় ছেড়ে দিল। সো যখন ঘুরায় ছেড়ে দিবে, তখন আমাকে বলো তো, তার পরবর্তীতে যে ঘূর্ণন গতিটা, পরবর্তীতে যে রোলিং মোশনটা, এই রোলিং মোশনটা কন্টিনিউ করার জন্য কি ঘর্ষণ বল প্রয়োজন আছে নাকি নাই? খুব ভালো মতন চিন্তা করে উত্তর দাও। যে অলরেডি মনে করো বস্তুটা ঘুরছিল, অলরেডি মনে করো বস্তুটা রোলিংয়ে ছিল, এর পরের রাস্তায় দেখা গেল, এর পরের যে রাস্তা, সেই পরের রাস্তাগুলোতে দেখা গেল যে এইখানে কোনো ফ্রিকশন ফোর্স নাই। তাহলে এরপরে যদি ফ্রিকশন ফোর্স না থাকে, তাহলে বলো তো এই বস্তুটা কি আর ঘুরতে পারবে? এর মোশন কি একই রকম থাকবে? কি রকম হবে? তো আশা করি প্রশ্নটা বুঝছো, যে তার এই রোলিং মোশনটা কন্টিনিউ করানোর জন্য কি আমাদের ঘর্ষণ বলের কোনো প্রয়োজন আছে কিনা? যাক, মিক্সড অ্যান্সার পাচ্ছি, একদম সলিড মিক্সড। কেউ বলছে দরকার আছে, কেউ বলছে দরকার নাই, কেউ বলছে এফ লাগবে, কেউ বলছে এফ লাগবে না। নিউটনের গতির প্রথম সূত্র কি বলে বলো তো? যদি কোনো বস্তুর উপরে বাহ্যিক বল প্রযুক্ত না হয়, তাহলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। ঠিক একই জিনিস ঘূর্ণন গতির জন্যও প্রযোজ্য।
কোনো বস্তুর উপরে যদি বাহ্যিক টর্ক প্রযুক্ত না হয় তাহলে বস্তু যেমনে ঘুরছিল তেমনেই ঘুরতে থাকবে। সো তাহলে খেয়াল করো, মনে করো অলরেডি আমাদের এই বস্তুটা গতিশীল হয়ে আছে, অলরেডি আমাদের বস্তুটা ঘুরছে, অলরেডি আমাদের বস্তুটা রোলিংয়ের মধ্যে আছে। হ্যাঁ, রোলিংয়ের মধ্যে আছে। এখন বলো তো, যদি কোনো বাহ্যিক বল প্রযুক্ত না হয় তাহলে বাহ্যিক টর্ক কত? বাহ্যিক টর্ক কত? বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে, কোনো ঘর্ষণ বল না থাকলে বাহ্যিক টর্ক শূন্য না? শূন্য। এবং বাহ্যিক বল কত? যদি কোনো আর ঘর্ষণ বল কিচ্ছু না থাকে তাহলে বাহ্যিক বলও কত? শূন্য। তাহলে দেখো, বাহ্যিক টর্ক যেহেতু শূন্য, তাহলে বস্তুর উপরে কোনো কৌণিক ত্বরণ নাই। সো কৌণিক ত্বরণ যদি না থাকে তাহলে কিন্তু বস্তুর যেই ওমেগাতে ঘুরছিল সেই ওমেগাতেই এটা ঘুরতে থাকবে, অর্থাৎ ওমেগা সেম থেকে ঘুরতে থাকবে, ওমেগা সেম রেখে ঘুরবে ঘুরবে। এবং যেহেতু বাহ্যিক বল শূন্য, তাহলে তার যেই ভি বেগ, ভি সেম রেখে চলবে, ভি সেম রেখে চলবে, রেখে চলবে। কথা সহজ কিনা বলো? যে অলরেডি যখন ঘোরা শুরু করে দিছে, ঘর্ষণটা কি করছিল? ঘোরাটা স্টার্ট করে দিছিল, একটা বাহ্যিক টর্ক প্রয়োগ করে ঘোরাটা শুরু করে দিছিল। তাহলে একবার যখন ঘোরা শুরু হয়ে গেছে, তারপরে যদি আর কোনো বাহ্যিক বল, কোনো ঘর্ষণ বল প্রযুক্ত না হয় তাহলে বাহ্যিক টর্ক শূন্য। সো একটা বস্তু ঘুরছিল, আমি যদি বাহ্যিক টর্ক প্রয়োগ না করি তাহলে কোনো কৌণিক ত্বরণ হবে না, অর্থাৎ ওমেগা যা ছিল তাই থাকবে। বুঝছো? সো আমরা তার মানে একটা দারুণ জিনিস দেখলাম, সেটা হচ্ছে ঘূর্ণন, যেগুলো রোটেশনাল মোশন, সেগুলো স্টার্ট করার জন্য কিন্তু ঘর্ষণ বল প্রয়োজন, কিন্তু কন্টিনিউ করার জন্য কিন্তু ঘর্ষণ বল থাকতেও পারে, নাও থাকতে পারে। ঘর্ষণ বল থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে? ঠিক আছে, বুঝছো? সো আমাদের এটা মাথায় রেখো যে মানে ঘূর্ণন গতিটা কন্টিনিউ করার জন্য কিন্তু আমাদের ফ্রিকশন ফোর্সের প্রয়োজন নাই। ফ্রিকশন ফোর্স থাকতেও পারে, নাও থাকতে পারে। বুঝতে পারছো? সো যেমন বলো তো, কোনো একটা বস্তুকে তুমি টোকা দিলা, ওই গতিটা শুরু করার জন্য কিন্তু একটা বল প্রয়োগ করা লাগছে, কিন্তু এরপরে তুমি যদি আর বল প্রয়োগ না করো তাহলে কি বস্তু চলবে না? যদি অন্য কোনো বাধা বল না থাকে তাহলে কি বস্তু সমদ্রুতিতে সরল পথে তো চলতে থাকবেই। বুঝতে পারছো? সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবেই। ওকে, ভেরি গুড। এবার আরেকটা দারুণ জিনিস পড়বো, দেখো দারুণ জিনিস। সেইটা হচ্ছে ভাইয়া, বলো তো দেখি, যে তাহলে ভাইয়া যখন মনে করেন রাস্তা মসৃণ, তোমরা এবার একটা উত্তর দিবা। মনে করো রাস্তা মসৃণ আছে, আচ্ছা না, রাস্তা মসৃণ না, রাস্তা মসৃণ না, রাস্তা মনে করো রাফ, রাস্তাটায় ঘর্ষণ আছে। হ্যাঁ, সো যদি রাস্তার মধ্যে ঘর্ষণ বল থাকে, রাস্তার মধ্যে যদি ঘর্ষণ বল থাকে তাহলে বলো তো, এই ঘর্ষণ বলটা কি বস্তু যখন ঘুরছে তখন কি তার এনার্জি কিছু লস করাবে নাকি করাবে না? বলো তো, ঘর্ষণ বল সবসময় কি করে? গতির বিরুদ্ধে কাজ করে তার গতিশক্তিটাকে কমায় দেয় না? যেমন আমরা কোনো একটা বস্তুর উপর যদি ধাক্কা দেই, রাস্তায় যদি ঘর্ষণ বল থাকে তাহলে ঘর্ষণ বল কি করে? বস্তুর গতি আস্তে আস্তে কমায় দেয়, গতিশক্তি কমায় দেয়, এনার্জি লস করে দেয়। তাহলে বলো তো, যখন বস্তু ঘুরছে রাস্তায় যদি ঘর্ষণ বল থাকে তাহলে ওই ঘর্ষণ বলটা কি বস্তুর এনার্জিটা লস করতে পারবে কি না? সো আসো এইটা একটু দেখি যে লস করতে পারবে কি পারবে না। সো এটার জন্য খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা, দারুণ একটা জিনিস। সাপোজ আমরা দেখলাম যে এইটা হচ্ছে আমাদের একটা গোলক, তাই তো? সো এই গোলকটা পিওর রোলিংয়ে রোল করছে। সো এটা মনে করো আমাদের এ বিন্দু, এই যে গোলকটা, সেই গোলকটার ব্যাসার্ধ হচ্ছে মনে করলাম আর একক। তো দেখা গেল যে এই বস্তুটা একদম পিওর রোল করে, পিওর রোলিং হওয়ার পরে, পিওর রোলিং হওয়ার পরে দেখো, পিওর রোলিং হওয়ার পরে বস্তুটা এত দূরত্ব গেছে। তোমরা আমাকে কে বলতে পারবা যদি এটা পিওর রোলিং হয় তাহলে এইটুকু পথের দৈর্ঘ্য কত বলো তো? যদি এটা পিওর রোলিং হয়, একদম মানে কোন রকম স্লিপ হয়নি, স্লিপ করে করে সামনে গেছে এরকম না, পিওর রোলিং হয়, তাহলে এইটুকু পথের দূরত্ব কত বলো তো? এক্সিলেন্ট, 2 পাই আর।
কারণ কি, সে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করবে না। ওই যে চাকার ক্ষেত্রে বাচ্চাকালে আমরা করতাম যে যখন এটা পিওর রোল হচ্ছে তখন কিন্তু চাকাটা যদি পুরো পরিধি ঘুরে আসে, একবার চাকা ঘোরা মানে পুরো পরিধি ঘুরে আসা, তাহলে পুরো পরিধি পর্যন্ত দূরত্ব কিন্তু এটা অতিক্রম করছে। এবং আমরা যদি এখান থেকে বেগ বের করতে চাই, বেগ মানে কি, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। আচ্ছা সময়টা কি হবে বলো তো? কোনো একটা বস্তু একবার পূর্ণ ঘূর্ণন দিতে তার যে সময় লাগে তাকে কি বলে? যে কোনো একটা বস্তু একবার পূর্ণ ঘূর্ণন দিলে যে সময় লাগে সেটাকে কি বলে? এক্সিলেন্ট, পর্যায়কাল, টি বলে। বলো তো ভাইয়া, এই 2π/t, এই 2π/t এটাকে আমরা কি বলতে পারি বলো তো? 2π/t এটাকে আমরা কি বলতে পারি বলো তো? ওমেগা বলতে পারি। ভেরি গুড, ওমেগা ইন্টু আর। তাইলে খেয়াল করো, একটা দারুণ জিনিস দেখলাম। যখন আমাদের কোনো একটা বস্তু বা কোনো একটা নিরেট গোলক সেটা যখন পিওর রোলিংয়ে সামনের দিকে আগাচ্ছে, এটা যখন পিওর রোলিংয়ে সামনের দিকে আগাচ্ছে, সেই সময়টাতে তার যেই চলন বেগ, সেই চলন বেগ হচ্ছে ওমেগা ইন্টু আর। তার চলন বেগ হচ্ছে, প্রত্যেকটা কণার চলন গতিশক্তি হচ্ছে ওমেগা ইন্টু আর। তার মানে কি, চলন গতি কোনটাকে বলছিলাম? দেখো চলন গতি হচ্ছে এইটা, চলন গতি হচ্ছে এইটা, চলন গতি হচ্ছে এইটা, চলন গতি হচ্ছে এইটা, চলন গতি হচ্ছে এইটা। অর্থাৎ প্রত্যেকটা কণারই কিন্তু একটা ভি, মানে জাস্ট ওমেগা আর বা ভি একটা ইয়া বেগ আছে, চলন বেগ আছে। কারণ চলন বেগ হিসাব করছি কিভাবে? আমি কি এখানে ঘূর্ণন বেগ হিসাব করলাম ভাইয়া? আমি কি এখানে কোনো ঘূর্ণন বেগ হিসাব করলাম, নাকি তার সরণকে সময় দিয়ে ভাগ দিছি? সরণকে সময় দিয়ে ভাগ দিছি। সরণকে সময় দিয়ে ভাগ দিলে কি পাবো? রৈখিক বেগ পাবো। কৌণিক সরণ তো এখানে নেই কোথাও, রৈখিক সরণ নিছি। তাহলে রৈখিক সরণ বাই সময়, তাহলে কি পাইছি? রৈখিক বেগ পাইছি। তাহলে আমাদের একটা বস্তু এই রৈখিক বেগে চলছে, তার মানে কি, তার প্রত্যেকটা কণাই ওমেগা আর স্পিডে চলছে না? ওমেগা আর স্পিডে চলছে না? রাইট। এখন তাহলে খেয়াল করো, প্রত্যেকটা কণা যদি ওমেগা আর স্পিডে চলে, এটা হলো তার চলন গতিটার জন্য। ওমেগা আর স্পিডটা তার চলন গতিটার জন্য। এখন আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে রোলিং মোশনের জন্য কি কি লাগে। রোলিং মোশনের জন্য আমাদের একই সাথে প্রত্যেকটা কণা যেমন চলন গতিতে গতিশীল থাকে, যে এই কণাটা চলন গতিতে গতিশীল, এটাকে মনে করলাম সে ভি বেগে গতিশীল। এই কণাটাও ভাইয়া কত বেগে গতিশীল? ভি বেগে গতিশীল। এই কণাটাও কত বেগে গতিশীল? ভি বেগে। এই কণাটাও কত বেগে গতিশীল? ভি বেগে। এবং এই ভি এর মান আমরা বের করছি, যদি পিওর রোলিং হয় তাহলে সেটা ওমেগা আর। এবং বলতো, আমাদের যদি এই কণাটা ওমেগা স্পিডে চলতে থাকে, ওমেগা স্পিডে চলতে থাকে, দেখো আমরা কিন্তু এই টি বের করার সময় ধরে নিছি যে এটা ওমেগা স্পিডে চলছে, ঠিক আছে? এটা কিন্তু ওমেগা স্পিডে যে ঘুরছে এটাই আমরা লিখলাম না যে 2π/t, অর্থাৎ সম্পূর্ণ একবার 2π ঘুরতে তার কত সময় লাগে সেটাই তো তার ওমেগা। অর্থাৎ আমাদের এই কণাটা কিন্তু ওমেগা একটা স্পিডে, ওমেগা একটা কৌণিক বেগে সেটা ঘুরছে। আচ্ছা, তাহলে ওমেগা একটা কৌণিক বেগে যদি ঘুরে, তাহলে আমাকে এবার একটু বলো তো, এই পয়েন্টের যে রৈখিক বেগ, মানে এই কৌণিক বেগের জন্য যে রৈখিক বেগ সেটা কত? ওমেগা আর না? এই পয়েন্টের যেই রৈখিক বেগ, এই ওমেগা কৌণিক বেগের জন্য এই পয়েন্টের যে রৈখিক বেগ সেটা কত? ওমেগা ইন্টু আর না? এই পয়েন্টের জন্য যে রৈখিক বেগ সেটা কত? ওমেগা ইন্টু আর না? এই পয়েন্টের জন্য যে রৈখিক বেগ সেটা কত? ওমেগা ইন্টু আর না? তাহলে ভাইয়া বলো তো দেখি, যখন এটা পিওর রোলিং হবে, যখন পিওর রোলিং হবে, এই দুইটা কন্ডিশনই তো পিওর রোলিং এর জন্য। পিওর রোলিং এর জন্য ভি ইজ ইকুয়ালস টু, এটা হলো ওমেগা আর, যেটা চলন গতির জন্য, আর ঘূর্ণন গতির জন্য এইটা। বা এই পর্যন্ত কি বুঝতে পারছো কিনা? এই দুইটা জিনিস কি বুঝছো কিনা? এই দুইটা জিনিস কি বুঝেছো কিনা? এটা হলো আমাদের সেই ট্রান্সলেশনাল মোশনটা, এটা হলো আমাদের সেই ট্রান্সলেশনাল মোশনটা, আর এইটা হচ্ছে আমাদের রোটেশনাল মোশনটা, ঠিক আছে? সো আমাদের এই দুইটার কম্বাইন করে এক একটা কণার লব্ধি বেগ কত হবে সেটা আমি দেখতে চাই। আচ্ছা ভাইয়া বলো তো, তাহলে এই কণাটার দুইটা বেগ, এই কণাটার দুইটা বেগ, একটা বেগ হচ্ছে ভি ইজ ইকুয়ালস টু, যেটা তার চলন বেগ, একটা হচ্ছে তার চলন বেগের জন্য, আর আরেকটা হচ্ছে আমাদের এই ঘূর্ণনের জন্য এই বিন্দুটার যে কৌণিক বেগ, কৌণিক বেগের যে রৈখিক অংশ সেটা। এই দুইটা, তাহলে দুইটা যদি একসাথে একই দিকে হয়, দেখো এইটা হলো ভি ছিল
আর এইটা হলো ওমেগা আর ছিল। এই বেগটা কেন হয়েছিল, এই বেগুনি বেগটা কেন হয়েছিল? ঘোরার জন্য যে রৈখিক বেগ সেটা। আর এইটা হয়েছিল যে সামনের দিকে আগাচ্ছে, সেই সামনের দিকে আগানোর জন্য যে বেগটা। তাহলে এই কণার বেগ দুইটা, একটা হলো ভি আর একটা হলো ওমেগা আর। বলো তো ভাইয়া, দুইটাকে যোগ করলে আলটিমেটলি কত পাচ্ছি? 2 ওমেগা আর পাচ্ছি না? কারণ এই ভি মানেও তো আসলে ওমেগা আরই বের করলাম আমরা। সো টোটাল যেই রৈখিক বেগটা সেটা হচ্ছে ওমেগা আর। এইবার আসো নিচের কন্ডিশনটার দিকে তাকাই। বলো তো নিচের কন্ডিশনটার ক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের তার চলন গতি ভি, এবং দেখো এইটা হচ্ছে আমাদের তার কৌণিক গতির জন্য এই পয়েন্টের যে রৈখিক গতি সেটা, এই পয়েন্টের যে রৈখিক গতি সেইটা। তাহলে ভাইয়া এইটার মান তো ওমেগা আর, আবার এইটার মানও কি ছিল? ওমেগা আর। বলো তো তাহলে এই নিচের পয়েন্টের টোটাল বেগটা কত? নিচের পয়েন্টের টোটাল বেগটা কত? 0 না? 0 বেগ থাকা মানে কি? সেটা স্থির আছে না বলো তো? 0 বেগ থাকা মানে কি? 0 বেগ থাকা মানে কি? এটার লব্ধি বেগ হচ্ছে ভি নেট সমান সমান হচ্ছে 0। তার মানে এটা কিন্তু রেস্টে আছে। এই যে কণাটা, এই কণাটা কিসে আছে? এই কণাটা রেস্টে আছে বা স্থির অবস্থায় আছে। কণাটা স্থির অবস্থায় আছে। এইবার তোমার কাছে আমার একটা প্রশ্ন, বলো তো ভাইয়া, যদি এইটা স্থির থাকে, এই কণাটা যদি স্থির থাকে, বলো তো আমাদের সারফেস কোন পয়েন্টটার সাথে যুক্ত? আমাদের সারফেসটা কি এই কণার সাথে যুক্ত, এই কণার সাথে যুক্ত, এই কণা, এই কণা, এই কণা, এই কণা, কোন কণার সাথে যুক্ত বলো তো? আমাদের সারফেসটা কিন্তু এই যে তল যেটা, যেটার উপরে ঘুরছে, আমাদের সারফেসটা কি শুধুমাত্র এই পয়েন্টটার সাথে কানেক্টেড না? একদম নিচের পয়েন্টটার সাথে কানেক্টেড না? বলো তো তাহলে যদি নিচের পয়েন্টটার সাথে কানেক্টেড হয়, ঘর্ষণ বল কোন দিকে কাজ করছিল? ঘর্ষণ বল কোন দিকে কাজ করছিল? এই দিক বরাবর না? এখন বলো তো এই ঘর্ষণ বল কাজ করছে ঠিকই, কিন্তু এই কণাটার সরণ তো শূন্য, এই কণাটার সরণ তো শূন্য। যদি এরকম হতো যে আমাদের এই গোলকটা স্লাইড করে করে সামনের দিকে আগায় যাচ্ছে, তখন কিন্তু এই কণাটার একটা সরণ থাকতো। কিন্তু বলতো যখন এই ঘর্ষণ বল কাজ করছে, ওই মুহূর্তটাতে একটু পরে তো এই কণাটা এই উপরে চলে যাবে গা, তখন তো আর ঘর্ষণ বল ওই কণার উপর কাজ করবেই না। যখন এটা ঘুরবে তখন তো এই কণাটা একটু পরে এখানে চলে যাবে, তখন তো ঘর্ষণ বল আর এর উপরে কাজ করবেই না। সো যতক্ষণ ঘর্ষণ বল এই কণার উপরে কাজ করছে ততক্ষণে এই কণাটার সরণ আসলে কত? শূন্য। তাহলে বলো তো আমরা কাজ সমান সমান কি জানি? বল গুণ সরণ না? কাজ সমান সমান কি জানি? কাজ সমান সমান হচ্ছে বল গুণ সরণ। তাহলে যদি বল গুণ সরণ হয়, আমাদের বলের মানটা কত? এর উপরে প্রযুক্ত বল কত হয়েছে? বল একটা আছে, ঘর্ষণ বল একটা আছে, কিন্তু সরণ কত? সরণ শূন্য। তার মানে ঘর্ষণ বল কিন্তু বস্তুর উপরে কোনো কাজ করতেছে না। যদি বস্তুর উপর কাজ করত তাহলে কিন্তু এইটা একটা এনার্জি কেড়ে নিত, একটা এনার্জি খেয়ে নিত। কিন্তু যেহেতু ঘর্ষণ বল কোনো এক্সট্রা কাজ করছে না, এই কারণে ঘর্ষণ বল ওই বস্তুর থেকে টোটাল এনার্জি আসলে নষ্ট করতে পারবে না, টোটাল এনার্জিটা নষ্ট করতে পারবে না। বুঝতে পারছো? বুঝতে পারছো? সো দেখো, আমরা চলো যতটুকু বুঝছি একটু ছোট্ট করে সিমুলেশনটা দেখে আসি। আচ্ছা, এটা আরেকবার তাহলে পুরাটা একটু ব্রিফ করে তারপর আবার সিমুলেশনে যাই। দেখো কি হলো, আমরা দেখতে চাই পিওর রোলিংয়ে কি হয়। পিওর রোলিংয়ের ক্ষেত্রে আমরা দেখলাম যখন এটা পূর্ণভাবে ঘুরছে তখন আমরা রৈখিক বেগ বের করতে চাই। সো রৈখিক বেগটা কত? সরণ বাই সময়। সো যখন এটা পূর্ণ একবার ঘুরলো, এই পূর্ণ ঘূর্ণন ঘুরতে সময় লাগছে মনে করলাম ক্যাপিটাল টি, তার যে যতটুকু দূরত্ব সে অতিক্রম করছে এই দূরত্ব মনে করলাম 2 পাই আর। তাহলে ভি সমান সমান হচ্ছে 2 পাই আর ডিভাইডেড বাই টি, অর্থাৎ এটা হলো সরণ বাই সময়, আমরা একটা বেগ পেলাম। তো ভাইয়া বলো তো এই যে বেগ, সেই বেগটা আমরা দেখলাম এটা ওমেগা আর এর সমান হচ্ছে, অর্থাৎ যখন পিওর রোলিং হয় তখন আমাদের প্রত্যেকটা কণার একটা চলন গতি থাকে যেটা ওমেগা আর এর সমান। আচ্ছা, এবং এখন যখন আমরা পিওর রোলিং এর কথা আলোচনা করছি, পিওর রোলিং মানে হচ্ছে দুইটা মোশনের যোগফল, একটা হলো ট্রান্সলেশনাল, একটা হলো রোটেশনাল। তাহলে ট্রান্সলেশনালের ক্ষেত্রে দেখো উপরের পয়েন্ট আর নিচের পয়েন্ট, এই উপরের পয়েন্টের বেগ হলো ওমেগা আর, এই পয়েন্টের বেগ ওমেগা আর, প্রত্যেকটা কণার বেগ হচ্ছে ওমেগা আর। আর এই পয়েন্টের যে বেগ সেটা হচ্ছে ঘূর্ণন গতির জন্য ওমেগা আর, ঘূর্ণন গতির জন্য ওমেগা আর, এটা ঘূর্ণন গতির জন্য ওমেগা আর।
আচ্ছা যদি বলা হয় এই পয়েন্টের লব্ধি বেগ কত, তাহলে কি বলবা বলো তো? এই পয়েন্টের লব্ধি বেগ কত? ওর একটা বেগ হচ্ছে চলন গতির জন্য ওমেগা আর, আরেকটা বেগ হচ্ছে ঘূর্ণন গতির জন্য ওমেগা আর। তাহলে এর লব্ধি বেগ কোন দিকে হবে জানো? এর লব্ধিটা হবে এই দিক বরাবর। একটু পরেই দেখবা যে এই কণাটার লব্ধি বেগ হচ্ছে আসলে এই দিক বরাবর। বলতো এই কণাটার লব্ধি বেগ কোন দিকে হবে? এই কণাটার লব্ধি বেগ হবে এই দিক বরাবর। বুঝছো কিভাবে হয় ভাই? দেখান তো, এটাই দেখাবো এখনই। দেখো যে এই কণাটা আসলেই দেখবা এই কণাটা এই দিক বরাবরই মুভ করবে, এই কণাটা আসলেই এই দিক বরাবরই মুভ করবে। ঠিক আছে, এই কণাটা আসলেই এই দিক বরাবর মুভ করবে। সো এগুলা কিন্তু তার লব্ধি বেগটা, এই দুইটা কণার লব্ধি বেগও এরকম, এবং এরকম প্রত্যেকটা কণারই লব্ধি বেগ কিন্তু আলাদা আলাদা আছে। সো এখন কথা হলো দেখো যে আমরা উপরের পয়েন্টের টোটাল লব্ধি বেগ দেখলাম 2 ওমেগা আর, আর নিচের যে পয়েন্টটা আছে সেই পয়েন্টের লব্ধি বেগ দেখলাম একদম 0। তাহলে লব্ধি বেগ 0 মানে কি? এটা রেস্টে আছে, স্থির আছে। ঘর্ষণ বল কিন্তু এই বিন্দুর উপরেই কাজ করছিল। তাহলে ঘর্ষণ বলটা যদি ওই বিন্দুর উপরে কাজ করে, বিন্দুটা স্থির আছে, তাহলে ঘর্ষণ বল কি আসলে বস্তুর উপরে কোনো কাজ করতে পারলো? কোনো ঋণাত্মক কাজ করতে পারলো? আমরা কি জানি বলতো, কোনো একটা বস্তুর উপর যদি ধনাত্মক কাজ করা হয় তার মানে বস্তুকে আমরা এনার্জি দিচ্ছি। যেমন একটা ব্লক আছে, একে ধাক্কা দিলাম, আমি একটা ধনাত্মক কাজ করলাম, বস্তুর এনার্জি বাড়লো। আবার ঋণাত্মক কাজ কিরকম? ধরো ঘর্ষণ বল দ্বারা কাজ, যে একটা বস্তু গতিশীল ছিল, ঘর্ষণ বলের গতির বিপরীত দিকে কাজ করার কারণে এর গতিটা আস্তে আস্তে কমছে কমছে কমছে, অর্থাৎ এর শক্তি কমে যাচ্ছে। সো ঘর্ষণ বল যখন ঋণাত্মক কাজ করছে বস্তুর উপরে, তখন কিন্তু বস্তুর এনার্জি কমতে থাকে। সো আমরা এটা দেখাচ্ছি যে যখন একটা বস্তু এরকম পিওর রোলিং এর সামনে আগাচ্ছে, তখন ঘর্ষণ বল কি বস্তু থেকে এনার্জি লস করাবে কিনা? সো আমরা দেখলাম না, লস করাবে না। কেন করাবে না? কারণ ঘর্ষণ বল তো এই পয়েন্টের উপর কাজ করছে, এই পয়েন্টের সরণ কত হচ্ছে? 0। সরণ 0 হলে ঘর্ষণ বল দ্বারা কোনো কাজ হচ্ছে? হচ্ছে না। সো যেহেতু ঘর্ষণ বল দ্বারা কোনো কাজ নাই, এই কারণে ঘর্ষণ বল কিন্তু বস্তু থেকে কোনো এনার্জি কেড়ে নিতে পারবে না। আচ্ছা, তাহলে চলো আমরা একটু সিমুলেশনটা দেখে আসি যে এইখানে কোনটা জানি ছিল। আচ্ছা এটা আগে একটু দেখি, দেখো। আচ্ছা এটা দেখলে কি বুঝবা? হ্যাঁ, শর্ট রেস। দেখো জাস্ট আগে একটু ছবিটা দেখো, এই যে এটা একটু দেখো, এটা একটু দেখো কিভাবে সামনের দিকে আগাচ্ছে। দেখো কিভাবে এটা সামনের দিকে আগাচ্ছে। একটা জিনিস একটু খেয়াল করো, দেখো তো এই যে কণাটা আছে না ভাইয়া, এই কণাটা দেখছো যে একটু পরে যে কণাটা এই বরাবরই যাচ্ছে, এটা কিন্তু কণাটা ট্রেসটা দেখাইছে যে এই একটা পার্টিকুলার কণা, এই একটা পার্টিকুলার কণা, এই কণাটা ট্রেসটা দেখাইছে। সো যখন এটা সামনের দিকে আগাচ্ছে, খেয়াল করে একদম এই পথ বরাবর কিন্তু এই লব্ধি বেগ এটা সামনের দিকে আগাচ্ছে। এই কণাটার লব্ধি বেগ কিন্তু স্পর্শক বরাবর না, এই কণাটার লব্ধি বেগ কিন্তু এই দিক বরাবর না, এই কণাটার লব্ধি বেগ দুইটার যে লব্ধি সেই বরাবর। তাইলে দেখো কণাটা একদম এই বরাবর কিন্তু এটা যাচ্ছে। এই দেখো প্রত্যেকটা মুহূর্তে লব্ধি বেগটা দেখো স্পর্শক বরাবরও না, কেন্দ্রের দিকেও না, মাঝ বরাবর। এই যে দেখো, এই যে একদম উপরের যে পয়েন্টটা আছে, একদম যখন কণাটা একদম উপরে যাবে, দেখো ঠিক এই জায়গাতে বা একদম ঠিক উপরের দিকে, দেখো উপরের দিকে ঠিক সোজা। ঠিক আছে, সো এটা আমরা দেখলাম। এই যে দেখো এই কণাটার লব্ধি বেগের ডিরেকশন কোন দিকে? এই দিক বরাবর তার লব্ধি বেগের ডিরেকশনটা, এই দিক বরাবর তার লব্ধি বেগের ডিরেকশনটা। বুঝতে পারছো? বাতাস নাই, কোনো বাতাস নাই, কোনো বাতাস টাতাস কিচ্ছু নাই। ওকে, সো আবার দেখো এখান থেকে, যে কালকেটা দেখাতে চাইছিলাম, দেখো এখান থেকে যখন ঘুরছে, দেখো এই কণাটার লব্ধি বেগটার দিকে খেয়াল করো। আমরা এখানে এখন ভেলোসিটিগুলো অ্যাড করব। দেখো চলো রেজাল্টেন্ট ভেলোসিটি ডিরেকশনটা আমরা দেখি। রেজাল্টেন্ট ভেলোসিটি এই দেখো ভাইয়া, দেখো এই যে ভেক্টরটা দেখছো না, এটা হলো তার লব্ধি বেগটা। লব্ধি বেগটা দেখো, খেয়াল করবা। স্লো মোশন হয় না একটু? না এটা স্লো নাই। আচ্ছা দেখো, দেখো লব্ধি বেগের ডিরেকশনটা লক্ষ্য করো। একদম যখন এই পয়েন্টে আসলো, আরে ওই ধরো দাঁড়াও, এই দেখো একদম এই পয়েন্টে বলো তো ভেক্টরটা কই? একদম এই পয়েন্টে দেখছো ভেক্টরটা কিন্তু নাই। ঠিক আছে, একদম এই পয়েন্টে কি ভেক্টরটা আছে? ভেক্টরটা নাই। কেন নাই? কারণ এখানে তার লব্ধি বেগটা শূন্য হয়ে গেছে। ঠিক আছে, এখানে তার লব্ধি বেগটা শূন্য হয়ে গেছে। আবার দেখো যখন হচ্ছে আমি, এই দেখো এই মুহূর্তে তার লব্ধি বেগ দেখছো কোন দিকে? এই দিক বরাবর। কেন এই দিক বরাবর? কারণ তার তো সামনের দিকে তার এই দিক বরাবর একটা
ভি বেগ আছে, আর এই দিক বরাবর তার একটা ওমেগা বেগ আছে, মানে ভি ওমেগা আর বেগ আছে। এই দুইটা লব্ধি করেই কিন্তু তার বেগটা এই দিক বরাবর, এবং আসলেই সে কিন্তু এই বরাবরই সে চলতেছে, বুঝতে পারছো? আসলে সে এই দিক বরাবরই চলছে। সো আমরা যদি রান দেই, দেখো একদম টপ যে পজিশনটা আছে, একদম এই যে পজিশনটা আছে, এইখানে তার বেগটা কিন্তু সর্বোচ্চ। আর যখন এটা নিচে নামছিল তখন দেখো, এই যে যখন এই পয়েন্টটা নিচে নামছে, এই দেখো এখানে তার বেগ একদম শূন্য। তার ওই লব্ধি বেগ কিন্তু, এটা দেখো রেজাল্টেন্ট ভেলোসিটি ভেক্টর, লব্ধি বেগটা কিন্তু এখানে একদম শূন্য, ঠিক আছে? সো আবার দেখো আমরা একটা কাজ করি, যে অ্যাক্সিল মুভমেন্টটা দেখি। দেখো দেখো এই যে ভেক্টরটা দেখছো, এই ভেক্টরটা তার ওই যে ভি যেই বেগটা না ভাইয়া, সেই ভি বেগটাকে নির্দেশ করছে, ভি বেগটাকে নির্দেশ করছে। দেখো কি চমৎকার, যেটা আমরা ওই যে বের করছিলাম, যে তার চলন গতি যেটা দেখো চলন গতি যেটা, এই যে এটা হচ্ছে তার চলন গতি। এই যে ভি যেই বেগটা চলন গতি, দেখো সব সময় ডান দিক বরাবর, সব সময় এই বেগটা কিন্তু ডান দিকে, সব সময় এই বেগটা কিন্তু ডান দিকে, ঠিক আছে? ভেরি গুড। এবার আসো তার জাস্ট রোটেশনের জন্য ওই পয়েন্টটার ডিরেকশন দেখো, এই যে এটা হলো তার ওমেগা আর বেগটা, এই বেগটা হচ্ছে তার ওমেগা আর বেগটা। ভেক্টরটা দেখতে পাচ্ছ আশা করি। ওমেগা যেই বেগটা সেইটা হচ্ছে আমাদের, মানে ওমেগা আর যেই বেগটা, তার কৌণিক গতির জন্য যেই রৈখিক বেগটা, সেটা হচ্ছে ওমেগা আর, ওমেগা আর, ওমেগা আর, ওমেগা আর, ঠিক আছে? সো এই দুইটাকে মিলে যখন আমরা রেজাল্টেন্টটা দেখি, দেখো এই যে রেজাল্টেন্ট, এই দেখো। সো আমরা চলো একটা জায়গায় পজ করি, এই দেখো এটাতে পজ করি। সো ভাই এখানে কি হচ্ছে, এই যে বেগটা দেখছো, এই বেগটা হচ্ছে ভি বেগ, এই বেগটা হচ্ছে ওমেগা আর বেগ, আর এই লব্ধি বেগে সে চলছে, বুঝেছো? এই লব্ধি বেগে সে চলছে। আচ্ছা, তারপর দেখি আরো রান দেই। এই যে দেখো এটা হলো তার লব্ধি বেগ, একদম দেখো এই লব্ধি বেগ বরাবরই তার গতিটা হবে। এই যে দেখো এই যে এখানে, এই যে তার যেই চলন গতি সেটা সবসময় ডান দিক বরাবর, আর স্পর্শকীয় বেগ হচ্ছে এই দিক বরাবর, আর সে চলছে কিন্তু কোনাকুনি। বুঝতে পারছো? বলো তো বুঝেছো কিনা, এইটুকু পর্যন্ত বুঝেছো কিনা? ঠিক আছে, তাহলে আমরা এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হওয়ার কথা, যে আমাদের এই পয়েন্টে পিওর রোলিংয়ের জন্য এই পয়েন্টের বেগ হচ্ছে একদম শূন্য। তাই ঘর্ষণ বল কিন্তু এখানে কোনো রকম, যেহেতু স্থির আছে, ঘর্ষণ বল কিন্তু যেহেতু ওই কন্ট্যাক্টেই কাজ করছে, ওই পয়েন্টেই কাজ করছে, এটা কিন্তু কোনো রকম এনার্জি লস করাই দিতে পারবে না। ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড, বিশাল জিনিস বুঝে গেছো তোমরা, সাব্বাস। এইবার আসো আমরা এই ঘূর্ণন গতিশক্তিটা বের করি। এখন ভাই অঙ্ক একেবারে সিম্পল, যা থিওরি বোঝানোর ভালো মতন বুঝে গেছে, এবং কোনো এখানে ধরো মানে ভেজাল নাই, যা বুঝছো একদম সলিড বোঝা শেষ। দেখো এবার আসো কি বলছে, 4 কেজি ভর এবং 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা নিরেট গোলক 20 মিটার পার সেকেন্ড বেগে গড়িয়ে সামনে আগাচ্ছে, গোলকটার মোট শক্তি কত? তাহলে বলো তো, আমাদের এখানে বলছে যে কোনো একটা গোলক, সেই গোলকটা 4 কেজি ভর এবং 10 সেন্টিমিটার 20 মিটার পার সেকেন্ড বেগে গড়িয়ে সামনে আগাচ্ছে। তো আমরা গড়ানো ক্ষেত্রে এটা ধরেই নিব যে এই গতিটা তার কি গতি, এই গতিটা হচ্ছে তার পিওর রোলিং গতি। হ্যাঁ, সো ভি এর মান দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে বলো তো তার টোটাল যে গতিশক্তি, মোট গতিশক্তি ই টোটাল সমান সমান হবে আমাদের ই লিনিয়ার যেটা প্লাস হচ্ছে ই রোটেশনাল যেটা, দুইটার যোগফল। সো লিনিয়ার কত, হাফ এম ভি স্কোয়ার, প্লাস রোটেশনাল কত, হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে হাফ এম ভি স্কোয়ার, এম এর মান কত 4 কেজি, ভি এর মান কত ছিল 20 স্কোয়ার, প্লাস হাফ আই মানে কত বলো তো, আই মানে হচ্ছে যেহেতু নিরেট গোলক তাহলে 2/5 এম আর স্কোয়ার, এবং ওমেগা মানে কত আমরা জানি, ভি ইজ ইকুয়ালস টু ওমেগা আর, তাহলে ওমেগা সমান সমান কত হবে, ভি ডিভাইডেড বাই আর। বুঝতেই তো পারছো, আমাদের যখন পিওর রোলিং হয় তখন এই ভি সমান কি লেখা যায়, ওমেগা আর লেখা যায় না, এটাই আমরা প্রুফ করলাম না একটু আগে। যখন পিওর রোলিং হয় তখন তার যেই চলন গতি, সেই চলন গতি সমান কিন্তু ওমেগা ইন্টু আর লেখা যায়। তাহলে আমরা এখানে যেহেতু ওমেগা স্কোয়ার চাইছে, তাহলে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার, তাহলে ভাই এখান থেকে যোগ বিয়োগ করে হিসাব নিকাশ করলেই দেখতে পারবা কি কাহিনী হচ্ছে। ঠিক আছে, সো এখান থেকে দেখো এটা 2 হলে 2 × 20 স্কোয়ার প্লাস
আমাদের 1/5 আর স্কোয়ার কাটাকাটি m ইন্টু ভি স্কোয়ার, তাহলে 2 ইন্টু 2 স্কোয়ার প্লাস 1/5 ইন্টু 4 কেজি ইন্টু 20 স্কোয়ার। তাহলে এখান থেকে মোট গতিশক্তি কত পেয়ে যাব। ঠিক আছে, ক্লিয়ার? ভেরি গুড। ভাই বাধা না দিলে কি পিওর রোলিং কখনো স্টপ হবে না? কোনো বাধা না থাকলে পিওর রোলিং চলতেই থাকবে, গড়াইতেই থাকবে। কারণ দেখো একদম সহজ জিনিস, পিওর রোলিংটা মূলত কোন দুইটা গতির সমন্বয়ে তৈরি? ট্রান্সলেশনাল, রোটেশনাল। ট্রান্সলেশনাল মোশন কখনো থামবে যদি বল প্রযুক্ত না হয়? থামবে না। যেটা ঘুরছে যদি এর উপর কোনো বাহ্যিক টর্ক প্রযুক্ত না হয় তাহলে কখনো এর কৌণিক ত্বরণ হবে? থামার কোনো প্রশ্ন আছে? নাই। ঠিক আছে, সো এই কারণে থামবেই না, ওটা পিওর রোলিংয়ে চলতেই থাকবে। এইবার আসো আরেকটা দারুণ প্রশ্ন। দেখো এখানে প্রশ্নটা কি বলছে। প্রশ্নটা হচ্ছে এরকম যে মনে করো আমাদের কাছে একটা এরকম আনত তল আছে, আমাদের কাছে একটা এরকম আনত তল আছে। এই আনত তলটা হচ্ছে আমাদের থিটা। আনত যেই তলটা, এই আনত তল হচ্ছে থিটা। এখন বলল এম ভর এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলকাকার বস্তুর জড়তার ভ্রামক হচ্ছে আই। কি বলছে? এম ভর, এম ভরের কোন একটা গোলাকার বস্তু যার ব্যাসার্ধ হচ্ছে আর, এর যে জড়তার ভ্রামক সেই জড়তার ভ্রামক হচ্ছে গিয়ে আই। সো বস্তুটা থিটা নতিকোণ বিশিষ্ট একটা নততল বরাবর না পিছলে গড়িয়ে পড়ছে। দেখো আমাদের এই গোলকটা কেবলমাত্র আমরা এখানে এনে রাখছি, কেবলমাত্র এখানে এনে রেখেছি। এখন আমাদেরকে বলছে যখন এটা গড়ায় পড়বে তখন তার ত্বরণ কত হবে নির্ণয় করো। এই গোলকটা যখন গড়ায় গড়ায় পড়বে নিচের দিকে তখন তার ত্বরণ কত হবে নির্ণয় করো। বুঝতে পারছো? কোনো স্লাইডিং হবে না, ত্বরণটা আমাদের কত হবে সেইটা বের করতে বলছে। তাহলে খেয়াল করো আমাদের যখন ত্বরণ বের করতে বলবে, তুমি বলো তো বস্তুটাকে কেবলমাত্র আমি রেখে দিছি, ছেড়ে দিছি, এটার আগের থেকে কোনো রোলিং মোশন ছিল না, তাহলে অবশ্যই এই রোলিং মোশনটা তৈরি করার জন্য এখানে কার থাকা লাগবেই বলো তো? কাকে থাকতে হবেই বলো তো? কাকে থাকতে হবেই? ফ্রিকশন থাকতে হবে, অবশ্যই একটা ফ্রিকশন থাকতে হবে। এবং বলো তো যদি ফ্রিকশন না থাকতো তাহলে কি হতো? যদি কোনো ফ্রিকশন না থাকতো তাহলে কি হতো? এটা স্লাইড করে কিন্তু পড়ে যেত। এটা যেমন একটা কিউব বক্স, একটা বক্সকে যদি আমি একটা তল বরাবর রেখে দিই সেটা কি হবে? স্লাইড করে পড়তে থাকবে। ঠিক একইভাবে যদি আমরা এই তলের উপরে এই বস্তুটাকে জাস্ট রেখে দেই, কোনো ফ্রিকশন বল না থাকে, কোনো ঘর্ষণ বল না থাকে, ঘর্ষণ বল না থাকলে কিন্তু এটা সুন্দর মতন এভাবে করে নেমে পড়ে যাবে, সুন্দর মতো নেমে, কোনো ঘোরাঘুরির কোনো আলাপ থাকবে না। তখনই ঘুরবে যখন এইখানে আমরা একটা ঘর্ষণ বল থাকবে। সো এই ঘর্ষণ বলটা কি করবে বলতো? ঘর্ষণ বলটা এই অক্ষের সাপেক্ষে একটা টর্ক তৈরি করবে এবং এই টর্কটা দেওয়ার কারণেই কিন্তু বস্তুটা এইভাবে গড়ায় গড়ায় নিচের দিকে পড়তে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা আসলে বের করতে চাই যখন এটা এরকম নিচে গড়ায় গড়ায় পড়বে তখন এই বস্তুটার ত্বরণ কত, তাহলে বলতো এর উপরে কি কি বল কাজ করছে? এর উপরে একটা বল কাজ করছে এমজি একটা বল কাজ করছে। এমজি এর দুইটা উপাংশ, এই উপাংশটা কি হবে বলতো? এমজি সাইন থিটা হবে না? আর এই উপাংশটা কি হবে? এমজি কস থিটা। বুঝছো তো? এটা তো থিটা, এটা থিটা হলে এটাও থিটা, সো এটা এমজি কস থিটা, এটা হলো এমজি সাইন থিটা। এবং খেয়াল করে দেখো আমাদের এই যে ঘর্ষণ বলটা, সেই ঘর্ষণ বলটা হচ্ছে মনে করলাম স্মল এফ, আমাদের গোলকের ব্যাসার্ধ হচ্ছে মনে করলাম আর। তাহলে বলো তো আমাদের যে ত্বরণটা কোন দিক বরাবর কাজ করবে? ত্বরণটা তো কাজ করবে এই দিক বরাবর, তাই না? তাহলে সামেশন অফ এফ ইজ ইকুয়ালস টু এম এ। আচ্ছা, কি কি বল কাজ করছে বস্তুর উপরে? একটা হলো এমজি সাইন থিটা যেটা নিচের দিকে, আর একটা হলো উপরের দিকে এফ সমান সমান হচ্ছে এম এ। আমাদের কি বের করতে বলছে? বস্তুর ত্বরণ বের করতে বলছে। সো ত্বরণ যেইটা হবে এই এর মানটা আমাকে বের করা লাগবে। তো আমি তো ঘর্ষণ বলটা জানি না কত, ঘর্ষণ বলটা কত এটা তো জানি না। এখন আসো আমাদের এই যে এফ বলটা, এই এফ বলটা বলো তো একটা টর্ক তৈরি করবে না? এটাই তো ঘোরার কাজে ব্যবহার হবে। তাহলে এফ বল দ্বারা সৃষ্ট টর্ক কত? গোলকে সৃষ্ট টর্ক কত?
এফ বল দ্বারা গোলকে সৃষ্ট টর্ক কত হবে বলতো? টাউ ইজ ইকুয়ালস টু আর ক্রস আলফা না, সরি আর ক্রস এফ না, টাউ ইজ ইকুয়ালস টু আর ক্রস এফ। বলতো আর আর এফ এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। সো যেহেতু 90 ডিগ্রি, তাহলে এখানে আমরা লিখতে পারি টাউ সমান সমান আর ক্রস এফ, আর এফ, টাউ ইজ ইকুয়ালস টু আর এফ। আবার বলো তো এফ ইজ ইকুয়ালস টু যেমন এম এ লেখা যায়, তেমনি টাউ সমান সমান কি লেখা যায়? আই আলফা লেখা যায় না? ওই যে এর আগে কোথায় একটা জানি ছোট্ট করে দেখাইছিলাম, এটার প্রমাণ আবার সামনে আসবে, অসুবিধা নাই। যে এফ ইজ ইকুয়ালস টু যেরকম এম এ ছিল, তাহলে টাউ তো কৌণিক বল, কৌণিকের জন্য বল, আর এম এর জায়গায় আই বসে যাবে, এ এর জায়গায় আলফা বসে যাবে, তাহলে টাউ ইজ ইকুয়ালস টু আই আলফা ইজ ইকুয়ালস টু আর ইন্টু স্মল এফ। তাহলে ভাই বলো তো এফ সমান সমান কি আসে? আই আলফা ডিভাইডেড বাই আর না? আচ্ছা, কিন্তু আমাকে তো বলছে ত্বরণ বের করতে। আমি যদি এফ এর জায়গায় এটা বসাই, তাহলে কৌণিক ত্বরণ এসে ঝামেলা করতেছে। আমরা যদি রৈখিক ত্বরণ দিয়ে এটাকে রিপ্লেস করি, তাহলে কি লেখা যাবে? এ ইজ ইকুয়ালস টু তো আর আলফা, আলফা আর, তাহলে আলফা সমান কি লেখা যায়? এ ইন্টু এ ডিভাইডেড বাই আর লেখা যায়। তাহলে আমরা লিখতে পারি আই ইন্টু এ ডিভাইডেড বাই আর স্কোয়ার। দেখো দুইটা আর একসাথে চলে আসছে। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি দেখো, এম জি সাইন থিটা, এম জি সাইন থিটা মাইনাস এফ এর জায়গাতে এই জিনিসটা বসাই দিলাম সমান সমান এম এ। তাহলে এ যেহেতু বের করতে হবে, এগুলাকে এক পাশে নিয়ে আসি, এম এটাকে যদি এক পাশে নিয়ে আসি, আচ্ছা লাইন স্কিপ না করি, দাঁড়াও, আমরা এম এ প্লাস আই এ বাই আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু এম জি সাইন থিটা। আমরা যদি এ পাশে এম এ কমন নেই, তাহলে আসে 1 প্লাস আই ডিভাইডেড বাই এম আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু এম জি সাইন থিটা। কি করলাম? এম এ কমন নিলাম, এখানে তো এম ছিল না, এই জন্য এম দিয়ে ভাগ হয়ে গেল, এম দিয়ে ভাগ হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা যেহেতু ত্বরণটা বের করতে বলছে, ত্বরণ সমান সমান কি হবে? ত্বরণ হচ্ছে এই এম এম কাটাকাটি করে দাও, জি সাইন থিটা, জি সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস আই বাই এম আর স্কোয়ার, আই বাই এম আর স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের কোনো একটা বস্তু যখন গড়ায় গড়ায় নিচের দিকে পড়ছে, তখন তার ত্বরণ কত হবে, সেই ত্বরণটা আমরা দেখলাম, ত্বরণটা আমরা দেখলাম। ঠিক আছে, তাহলে এই ত্বরণটা আমরা দেখলাম। ঠিক আছে, কত ত্বরণে বস্তু গতিশীল হচ্ছে সেটা আমরা দেখলাম। আচ্ছা বলো তো, যদি আমাদের এখানে একটা এই বস্তুটার যদি কোনো ঘূর্ণন না থাকতো, এই বস্তুটার যদি কোনো ঘূর্ণন না থাকতো, তখন বলো তো বস্তুটার ত্বরণ কত হতো? যদি এটা স্লাইডিং করে নিচের দিকে পড়তো, তখন তার ত্বরণ কত হতো বলো তো? এই জিরো কেন হবে? যদি এটা না ঘুরে জাস্ট গড়ায় নিচের দিকে, মানে গড়ায় না, স্লাইড করে নিচের দিকে পড়ছে, তখন তার ত্বরণ কোনটা হতো? রাইট, আলফাফা, জি সাইন থিটা না? জি সাইন থিটা না? কারণ দেখো যে যখন এটা নিচের দিকে পড়বে এইভাবে, যখন এটা নিচের দিকে পড়বে, নিচের দিকে পড়বে, কোনো রকম ঘূর্ণন হচ্ছে না, তখন কিন্তু শুধুমাত্র যে জি সাইন থিটা উপাংশটা আছে, এই ত্বরণটাই কিন্তু ওর উপরে কাজ করবে, কারণ কোনো বাধা বল নাই, কোনো ঘর্ষণ বল নাই, কিচ্ছু নাই। তখন কিন্তু শুধুমাত্র এই জি সাইন থিটা ত্বরণটাই ওর উপরে কাজ করতো। ঠিক আছে, এখন দেখো যখন আমাদের ঘূর্ণন হবে তখনকার ত্বরণটা কি? জি সাইন থিটা ডিভাইডেড বাই, এর নিচে তো ডিভাইডেড বাই অলরেডি 1 থাকেই, তাই না? এটার নিচে কিন্তু ডিভাইডেড বাই 1 থাকেই অলরেডি। সো জাস্ট প্লাস হয়ে যাচ্ছে কোনটা? জাস্ট প্লাস হয়ে যাচ্ছে কোনটা? প্লাস হয়ে যাচ্ছে আই বাই এম আর স্কোয়ার। এখন আই বাই এম আর স্কোয়ার এটা একটা দারুণ জিনিস। দারুণ জিনিস কি দেখো বলো তো, আমরা যখন বিভিন্ন বস্তুর জন্য আই বের করছিলাম, বলো তো গোলকের জন্য নিরেট গোলক যদি হয়, নিরেট গোলক যদি হয়, তাহলে বলো তো আই সমান সমান কি ছিল? 2/5 এম আর স্কোয়ার। আচ্ছা, যদি আমাদের ফাঁপা গোলক হয়, ফাঁপা গোলক হয়, তাহলে বলো তো আই সমান সমান কি ছিল? ওই যে 2/3 এম আর স্কোয়ার, তাই না? যদি রিং হয় তাহলে কি ছিল? আই ইজ ইকুয়ালস টু এম আর স্কোয়ার। যদি ডিস্ক হয় বা চাকতি হয় তাহলে কি ছিল? আই সমান সমান হাফ এম আর স্কোয়ার। একটা জিনিস খেয়াল করছো,
তুমি যদি প্রত্যেকটা থেকে I/mr² ভাগ দাও, প্রত্যেকটা দেখো I/mr² ভাগ দাও, তাহলে দেখো একটা সহগ আসতেছে, একটা কোএফিসিয়েন্ট আসছে, একটা কোএফিসিয়েন্ট আসছে। সো যেমন গোলকের ক্ষেত্রে এই কোএফিসিয়েন্ট হলো 2/5, ফাঁপা গোলকের জন্য কোএফিসিয়েন্ট 2/3, রিংয়ের জন্য 1, ডিস্কের জন্য এটা হলো হাফ। তার মানে যখন বস্তুটা ঘুরছে তখন কিন্তু আমাদের যে ত্বরণটা, এই ত্বরণটা তো অলরেডি g/sin θ হওয়ার কথাই। কি যদি ঘুরে, এর নিচে তো 1 এমনিও ছিল অমনিও ছিল, যদি ঘুরে তাহলে এর সাথে জাস্ট একটা c যোগ হয়ে যাবে, একটা কোএফিসিয়েন্ট যোগ হয়ে যাবে, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। বুঝছো? g/sin θ ডিভাইডেড বাই 1 প্লাস c। এই c এর পরিচয়টা কি? c এর পরিচয়টা হচ্ছে আমাদের যেই জড়তার ভ্রামকের জন্য তার যে কোএফিসিয়েন্টটা, যে সহগটা, সেই সহগটা জাস্ট এখানে 1 প্লাস c হয়ে থেকে গেল। এখন একটা মজার জিনিস দেখো, বলো তো c এর মান যদি বাড়ে তাহলে তার জড়তার ভ্রামক কি কম না বেশি বলো তো? c এর মান যদি বাড়ে তাহলে তার জড়তার ভ্রামক বেশি না? জড়তার ভ্রামক বেশি হলে কি ঘোরানো সহজ নাকি ঘোরানো কঠিন? জড়তার ভ্রামক যদি বেশি হয় ঘোরানো সহজ না ঘোরানো কঠিন? কঠিন। তাহলে দেখো c এর মান যদি বাড়ে, অর্থাৎ জড়তার ভ্রামক যদি বাড়ে, তাইলে a এর মান কি হওয়ার কথা? কমার কথা, সেটার ত্বরণ কিন্তু কমার কথা। তাহলে চিন্তা করো, যেই বস্তুকে ঘোরানো কঠিন, কষ্ট হচ্ছে ঘোরাতে, তার ত্বরণ কম হবে, এটাই তো স্বাভাবিক। উপর থেকে একটা বস্তু যেটা আস্তে 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 ঘোরা শুরু করছে, তাহলে তার ত্বরণ যে কম হবে এটাই তো স্বাভাবিক, তাই না? এটাই হওয়ার কথা না? যেটার কারণ ঘর্ষণ বল তো একটা প্রযুক্ত হচ্ছে, সেই ঘর্ষণ বল হচ্ছে μ×n যেটা আছে সেটা আছে, কিন্তু আমাদের যেই বস্তুটার জড়তার ভ্রামক বেশি তাকে ঘোরাতে বেশি কষ্ট। সো যার জড়তার ভ্রামক বেশি তাকে ঘোরাতে বেশি কষ্ট, তাহলে তার ত্বরণ কি হবে? কম হবে, এটাই হওয়ার কথা। তাহলে বলো তো, যদি 3টা বস্তু তোমাকে দেওয়া হয়, 3টা বস্তু, একটা বস্তু হচ্ছে রিং, একটা বস্তু হচ্ছে, যেমন ধরো আমি ওই সিমুলেশনের মধ্যে যাই, ধরো আমাদের 3টা বস্তু দিল, হ্যাঁ দেখো এইখানে তুমি দেখতে পাচ্ছ অনেকগুলা বস্তু রাখা আছে। বলো তো এইটা কি? এইটা হচ্ছে একটা নিরেট সিলিন্ডার, এইটা হচ্ছে কোনো রকমের ঘূর্ণন টুর্ণন হবে না, এটা জাস্ট স্লাইড করে নিচের দিকে পড়বে। এইটা হচ্ছে আমাদের ইয়াটা কি, এটা হলো কি কি বলে, নিরেট সিলিন্ডার, তাই না? এটা হচ্ছে নিরেট সিলিন্ডার, এটা হচ্ছে আমাদের একটা রিং টাইপের কিছু একটা, বা এটাকে তুমি ডিস্ক হিসাবেও চিন্তা করতে পারো, এটাকে একটা ডিস্ক হিসাবেও চিন্তা করতে পারো। এটা হচ্ছে আমাদের একটা ফাঁপা সিলিন্ডার, এইটা হচ্ছে একটা নিরেট গোলক, আর একটা হলো ফাঁপা গোলক। এই যে এখানে বলে দিচ্ছে দেখো, একটা স্ফেরিক্যাল শেল। স্ফেরিক্যাল শেল মানে হচ্ছে ফাঁপা গোলক বোঝায়, বুঝছো? স্ফেয়ার হিসেবে যেটা আছে, মানে যার শেল, শুধুমাত্র শেল মানে কি? খোলস। সো স্ফেরিক্যাল শেল, শেল যখন বলবে তার মানে বুঝে নিবে এটা খোলস বোঝাচ্ছে। সো তার মানে এটা হলো একটা ফাঁপা গোলক। তারপর সলিড স্ফেয়ার, এটা হলো নিরেট গোলক। সিলিন্ড্রিক্যাল শেল, শেল মানে হচ্ছে ওই যে জাস্ট বলো এটা থাকবে। আর সলিড সিলিন্ডার, এরকম অনেকগুলা বস্তু আছে। এখন বলো তো কার সি কত? কার সি কত বলো তো? এইটা হচ্ছে কি ছিল? সলিড সিলিন্ডার। সলিড সিলিন্ডারের সি হচ্ছে হাফ। ইয়াল্লাহ, আবার শুরু হয়েছে এটা। আচ্ছা, সলিড সিলিন্ডারের সি হচ্ছে হাফ। সিলিন্ড্রিক্যাল শেলের যেই সি সেটা হচ্ছে 1, সলিড স্ফেয়ারের যেই সি সেটা হলো 2/5, স্ফেরিক্যালের হচ্ছে সি হলো এত। এখন বলো তো ভাই, কোনটার সি সবচেয়ে বেশি? কোনটার সি সবচেয়ে বেশি? এটা হলো 0.5, এটা হচ্ছে 0.5, এটা হচ্ছে 1, এটা হলো 0.4, এটা হলো 0.66। তাহলে বলো তো কোনটার সি সবচেয়ে বেশি? সিলিন্ড্রিক্যালের সি কিন্তু সবচেয়ে বেশি, তাহলে এইটার ত্বরণ হবে সবচাইতে কম না? এই যে যেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল শেল, এটার ত্বরণ হবে সবচেয়ে কম। আচ্ছা সরি, উল্টা লিখলাম, এটার ত্বরণটা হবে সবচাইতে কম, এটার ত্বরণ হবে সবচাইতে কম, ঠিক আছে। তারপরে একের থেকে ছোট কোনটা? এই যে এটা স্ফেরিক্যাল শেল। তারপরে আসবে হচ্ছে স্ফেরিক্যাল শেল। তারপরে এটার থেকে বড় কোনটা, বা এটার থেকে ছোট কোনটা? এটার থেকে ছোট কোনটা? আচ্ছা আমি সি এর রেশিওটাকে লিখি, দেখো সি অফ সিলিন্ড্রিক্যাল শেল যেটা,
সেটা হচ্ছে সবচাইতে বড়, তারপরে হচ্ছে সি অফ স্ফেরিক্যাল শেল, তারপরে হচ্ছে সি অফ সলিড সিলিন্ডার, তারপরে আসতেছে হলো সবচাইতে কম কার, সলিড স্ফিয়ারের, সলিড স্ফিয়ারের। তাহলে সি এর রেশিও যেটা, সি যার বেশি তার কিন্তু আই সবচাইতে কম, মানে তার এক্সেলারেশন সবচাইতে কম। তাহলে এক্সেলারেশন অফ সিএস এটা হচ্ছে সবচেয়ে কম, এক্সেলারেশন এসএস হচ্ছে তারপরে, তারপরে এটা হলো এসসি, আর এটা হচ্ছে তার, হ্যাঁ সি কেন, এ অফ এসসি, আর এটা হলো এ অফ সলিড সিলিন্ডার, সলিড স্ফিয়ার। তাইলে দেখো যার ত্বরণ বেশি তার কি আগে আগে নিচে পড়ার কথা না? যার ত্বরণ বেশি তারই কি আগে আগে নিচের দিকে পড়ার কথা না? যার ত্বরণ বেশি তার আগে নিচে পড়ার কথা। তাহলে এখান থেকে একটু গেস করো তো দেখি কোনটা আগে পড়বে, এই চারটার মধ্যে কোনটা আগে পড়বে। আমাদের এই সলিড স্ফিয়ার যেটা আছে এইটা দেখো এর জড়তার ভ্রামক কম, তাহলে এটার যেহেতু জড়তার ভ্রামক কম তাহলে এটাকে ঘোরাতে কম কষ্ট, তাহলে এটা কিন্তু দ্রুত নিচের দিকে পড়বে, এর ত্বরণ বেশি হবে। তাহলে এইটা আগে সবার আগে পড়ার কথা, সলিড স্ফিয়ারে সবার আগে পড়ার কথা। তারপরে কে পড়বে? তারপরে হচ্ছে সলিড সিলিন্ডার, এই যে সলিড সিলিন্ডার। তারপরে থাকবে হলো স্ফেরিক্যাল শেল, একদম লাস্টে পড়বে হলো সিলিন্ড্রিক্যাল শেল। সো তাহলে চলো আমরা একটু দেখি আসলেই কি হয়, আসলেই কি হয় চলো সেটা একটু দেখি। দেখো, সো রান দিলাম, সব একসাথে পড়া শুরু করলো, পজ। দেখো আবার ঝামেলা করতেছে বোর্ডটা, দেখো পজ দিছি। সো পজ দেওয়ার পরে কি হচ্ছে দেখো, এইটা কি ছিল, লালটা ছিল সলিড স্ফিয়ার। আমরা বলছিলাম না যার সি এর মান সবচাইতে কম তার এক্সেলারেশন সবচাইতে বেশি, তাহলে দেখছো এর এক্সেলারেশন সবচেয়ে বেশি ছিল, সবাই কিন্তু স্থির অবস্থা থেকে চলা শুরু করছে। তাহলে যার এক্সেলারেশন সবচাইতে বেশি ছিল সেই কিন্তু সবার আগে এসে পৌঁছাবে, এটাই স্বাভাবিক। তাহলে এটা সবার আগে পৌঁছাইছে। তারপরে কে আছে? তারপরে আছে হচ্ছে আমাদের এই যে সলিড সিলিন্ডার, যেটা হলো 0.5 ছিল। সো প্রথমে হলো 0.4টা, তারপরে হলো 0.5টা, এরপরে আছে এটা যেটা হলো 0.66, তারপরে হলো 1। বুঝতে পারছো? বুঝতে পারছো? সো তাহলে কোনটা সবার আগে পড়ছে, বুঝছো? ঠিক আছে, তাইলে কেন? কারণ তার ত্বরণ বেশি, সবাই স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছিল, যার ত্বরণ বেশি সেই তো আগের দিকে, সেই তো সবার আগে পড়বে, তাই না? আচ্ছা এখন বলো তো, এই চারজনের পড়ার আগে কে পড়ছে? এই কিউব ব্লকটা পড়ছে না? কিউব ব্লকটা পড়ছে কেন? কিউব ব্লকটা পড়ছে কারণ ভাই ওর তো কোনো ঘূর্ণন ছিল না, ও তো শুধুমাত্র স্লাইড করেই নিচের দিকে পড়ছে, ওকে ঘোরানোর তো কিছু নাই। তাহলে যদি ঘোরানোর কোনো বিষয় নাই থাকে তাহলে কি এখানে জড়তার ভ্রামক টামক এর জন্য আসবে? যদি এরকম হইতো যে না ও ডিগবাজি খাচ্ছে, ও নিজের অক্ষের সাপেক্ষে ডিগবাজি খেয়ে খেয়ে আসতেছে, ওই যে কোন নায়ক যেন, জায়েদ খান না, ডিগবাজি খেয়ে খেয়ে আসতেছে, যদি ওইরকম হয়, যদি ওইরকম হয় তাহলে ওইটা তখন কনসিডারেশনে আসবে। কিন্তু এইটা কি কোনো ডিগবাজি টিগবাজি খাইছে? খায় নাই। তাহলে এর জন্য কোনো সি এর কোনো পার্ট থাকবে? থাকবে না, শুধুমাত্র জি সাইন থিটা এটা নিচের দিকে পড়ার কথা, বুঝছো? জি সাইন থিটাই ওটা নিচের দিকে পড়ার কথা, এবং তাই হয়েছে। তো দেখো আবার এটা দেখি, আবার এটা দেখি, দেখো এই যে সবার আগে দেখো কে পড়ছে, সবার আগে পড়ছে এইটা, সবার আগে পড়ছে এইটা, তারপর এইটা, তারপর এইটা, তারপর এইটা, তারপর এইটা, এই যে এটা আগে পড়ে গেছে, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। বুঝতে পারছো? আশা করি ত্বরণটা থেকে ক্লিয়ার একটা আইডিয়া পেয়েছো। ওকে, এইবার আসো আমরা, না আজকে ফোন দিতে হবে, ঝামেলা করতেছে আসলেই, এমনি হবে না। এই প্রবলেমটা এবার দেখো তো, এটা রুয়েটে 2018-19 সালে আসছিল। দেখো বুয়ে মানে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকের ম্যাথ কিন্তু করাচ্ছি, এগুলা করার জন্য যে কনসেপ্ট সেগুলাই কিন্তু কভার হচ্ছে। তো কোনো জিনিস বাড়তি না, তোমরা কোনো জিনিসই এখান থেকে স্কিপ করো না যে ভাই ঠিক আছে ম্যাথ পারলেই তো হচ্ছে, স্কিপ করো না, কারণ এগুলা বোঝার জন্য লাগবেই। সো দেখো এখানে কি বললো, এখানে বললো তিনটা স্থির বস্তু। এবার আমরা ম্যাথটাকে একটু ডিফারেন্টলি করবো, হ্যাঁ। তিনটা স্থির বস্তু আছে, তিনটা স্থির বস্তু আছে। দেখো এইটা হচ্ছে গিয়ে মনে করো আমাদের সেই তলটা, এইটা হচ্ছে গিয়ে আমাদের সেই তলটা, হ্যাঁ এটা হচ্ছে সেই তলটা। তো এখানে ভাইয়া কি কি আছে? তিনটা স্থির বস্তু, একটা রিং, একটা নিরেট সিলিন্ডার, একটা নিরেট গোলক আছে। এইটা মনে করলাম আমাদের একটা নিরেট গোলক, এইটা একটা নিরেট গোলক, এইখানে একটা নিরেট সিলিন্ডার আছে, এখানে একটা নিরেট নিরেট রিং আছে,
আর আরেকটা সিলিন্ডার ধরলাম এইরকম, এইরকম একটা সিলিন্ডার, সেটা হচ্ছে গড়ায় নিচের দিকে পড়বে। সো পিছলায় নিচের দিকে পড়তে থাকে, তলের উপর দিয়ে না পিছলিয়ে পিছলায় পড়লে কিন্তু সব জি সাইন থিটা। যদি সবার ভর একই রকম হয়, সবগুলা যদি পিছলায় নিচের দিকে পড়তে থাকে, তাহলে কিন্তু প্রত্যেকের ত্বরণ কত, জি সাইন থিটা হবে। তিনটা বস্তুর ব্যাসার্ধ একই রকম, কোন বস্তুটা সবচেয়ে বেশি বেগে ভূমিতে পৌঁছাবে? তো ভর যদি ভিন্ন ভিন্নও হয়, ভরের কিন্তু কোনো কথা বলে নাই এখানে, ভর মনে করো ডিফারেন্ট, কিন্তু প্রত্যেকটার ব্যাসার্ধ একই রকম বলছে, প্রত্যেকটার ব্যাসার্ধ একই রকম। এখন দেখো আমরা এটাকে একটু ডিফারেন্ট ভাবে করব। আমরা ত্বরণ দিয়ে তো বুঝতেই পারবো, তাই না? কিন্তু আমাদের বলছে সবচেয়ে বেশি বেগে ভূমিতে পৌঁছাবে। সো আমরা ত্বরণ থেকে বেগ বের করার থেকে যদি একবারে বেগটা বের করে ফেলতে পারি তাহলে ইজি। সো এখন সেটা দেখবো যে কিভাবে একবারে আমরা বেগটা বের করে ফেলতে পারি। খেয়াল করো, যখন এই তিনটা বস্তুকে আমরা এরকম পজিশন থেকে ছেড়ে দিছি, তখন কিন্তু এই তিনটার যে হাইট, সবাই একই হাইট থেকে আমরা সবগুলাকে একই হাইট থেকে আমরা ছেড়ে দিছি। সো একই হাইট থেকে যখন ছেড়ে দিছি, তখন দেখো তাদের প্রত্যেকের বিভব শক্তি কত বলো তো? প্রত্যেকের বিভব শক্তি হচ্ছে mgh। আমি প্রত্যেকের জন্য করব না, যে কোনো একজনের জন্য করব, বুঝছো? একজনের জন্য করলে সবগুলা বের হয়ে যাবে অটোমেটিক। সো একদম শুরুতে তাদের কোনো গতিশক্তি ছিল না, সম্পূর্ণ শক্তি ছিল বিভব শক্তি। সমান সমান বলো তো ভাইয়া, যখন এই রিংটা নিচে এসে পড়বে বা যখন এই গোলকটা নিচে এসে পড়বে, তখন তার সম্পূর্ণ বিভব শক্তিটা কি গতিশক্তিতে পরিণত হবে না? এবং এই গতিশক্তিটা দুইটা গতিশক্তির যোগফল, একটা হলো তার রৈখিক গতিশক্তি আর আরেকটা হচ্ছে তার কৌণিক গতিশক্তি। দেখো তো এটা বুঝছো কিনা, যে mgh তার যে শুরুতে বিভব শক্তিটা ছিল, যখন এটা নিচের দিকে এসে পড়লো, তখন সম্পূর্ণ বিভব শক্তিটা কিন্তু তার রৈখিক গতিশক্তি প্লাস ঘূর্ণন গতিশক্তিতে পরিণত হবে। ঠিক আছে, ঘূর্ণন গতিশক্তিতে পরিণত হবে। তাহলে এইখান থেকে দেখো, আমরা যদি বেগটা বের করতে চাই, কিভাবে বের করব? সো এখান থেকে কয়েকটা লাইন একটু আগাই, হাফ mv স্কোয়ার রাখলাম প্লাস হাফ আই এর মান কত বলো তো? আই এর মান আমরা একটা কাজ করি, যেহেতু সবগুলারই ব্যাসার্ধ আর করে করে আছে, আমরা আইটা কমন একটা নিয়ে নেই, সি এম আর স্কোয়ার। বুঝছো কেন সি এম আর স্কোয়ার লিখলাম? কারণ সি মানে হচ্ছে ওই কোএফিসিয়েন্টটা। এটা নিরেট গোলকের জন্য 2/5, রিংয়ের জন্য হবে হাফ, রিংয়ের জন্য হবে 1, তারপরে এই ফাঁপা সিলিন্ডার নিরেট সিলিন্ডার যেটা, এটার জন্য হবে হাফ। ঠিক আছে, তাহলে সি এম আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা আই এর জায়গায় সি এম আর স্কোয়ার, সি এম আর স্কোয়ার নিলাম ইন্টু ওমেগা স্কোয়ার। বলো তো, যখন পিওর রোলিং হচ্ছে ওমেগা সমান কি লেখা যায়? ভি বাই আর লেখা যায়। তাহলে ওমেগা সমান সমান লিখলাম ভি ডিভাইডেড বাই আর। তাহলে হাফ এম ভি স্কোয়ার প্লাস, দেখো এখান থেকে এটা তো স্কোয়ার ছিল, ওমেগা স্কোয়ার ছিল, তাহলে আর স্কোয়ার কাটাকাটি হয়ে গেলে কি থাকে? হাফ সি এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো যেটা আসে, এম জি এইচ থাকলো এখানে, আর এখানে হাফ এম থাকলো, বা হাফ এম ভি স্কোয়ার কমন নিলে এখানে থাকে 1 প্লাস সি। তাহলে খেয়াল করো, এম এম কাটাকাটি হয়ে যাচ্ছে, এখানে আর স্কোয়ার কাটাকাটি হয়ে যায়। সো তাহলে এখান থেকে থাকে ভি সমান সমান রুট ওভার ভি সমান সমান স্কোয়ার রুট অফ 2gh ডিভাইডেড বাই 1 প্লাস সি। দেখো বেগের মানটা কত, বেগের রৈখিক বেগের মানটাও কিন্তু আমরা সরাসরি বের করে ফেলতে পারলাম। তাহলে এখান থেকেও ভাইয়া সরাসরি বলা যায় না, যেহেতু কার সি সবচেয়ে বেশি বলো তো? যেহেতু সি অফ রিং 1 এটা সবচেয়ে বেশি, তারপরে আছে কোনটা? সি অফ সলিড সিলিন্ডার, সলিড বা সিলিন্ডার লিখি শুধু, সিলিন্ডার। আর গোলকের জন্য কত? সলিড স্ফিয়ার। এটা কিভাবে লিখলাম দেখো, রিং যেটা, রিংয়ের জন্য এটা হলো 1, এটা এভাবে রাখি, রিংয়ের জন্য এটা হলো 1, সিলিন্ডারের জন্য হচ্ছে হাফ, আর গোলকের জন্য হলো 2/5। হাফ মানে কত? 0.5, 2/5 মানে 0.4। তাহলে খেয়াল করো, যার সি কম তার কিন্তু ভি বেশি, যার সি কম তার কিন্তু ভি বেশি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যার সি বেশি তার কিন্তু ভি কম, অর্থাৎ ভি রিং এটা সবচেয়ে কম, তারপরে হচ্ছে ভি সিলিন্ডার, আর তারপরে হচ্ছে ভি সলিড স্ফিয়ার। তাহলে কোনটা সবচেয়ে বেশি বেগে, কোনটা ভূমিতে বেশি বেগে পড়বে? সবচেয়ে বেশি বেগে ভূমিতে পৌঁছাবে কে? সলিড স্ফিয়ার যেটা।
তারপরে সিলিন্ডারটা, তারপরে কম বেগ হবে ভি রিংয়ের। ঠিক আছে, রিংয়েরটা সবচাইতে কম হবে। ঠিক আছে, সো এই প্রশ্ন দেখো এবং বলো তো আমরা এইখানে কেন বিভব শক্তি সমান সমান গতিশক্তি লিখতে পারলাম? কারণ আমাদের এখানে ঘর্ষণ ছিল, ঠিক ঘর্ষণ ঠিকই ছিল, কিন্তু এই ঘর্ষণটা আমাদের এখানে কোনো এনার্জি লস করতে পারে নাই। কেন বুঝছো? এইখানে কিন্তু কোনো এই যে ঘর্ষণ কোন দিকে কাজ করছে? এই দিক বরাবর না ঘর্ষণ কাজ করছিল? সো এই ঘর্ষণ বলটা কিন্তু আমাদের কোনো রকমের কাজ করে এনার্জি কমায় দিতে পারে নাই। সো এই কারণে টোটাল যে যান্ত্রিক শক্তি ছিল একদম শেষ পর্যন্ত কিন্তু মোট গতিশক্তি সেইটাই হয়েছে। বুঝতে পারছো? ওকে, সো আমরা আজকে এখানে শেষ করব। নেক্সট ক্লাসে আমরা কৌণিক ভরবেগ শুরু করব। হ্যাঁ, কৌণিক ভরবেগ এটা পড়লেই মোটামুটি অধ্যায় শেষ। তারপরে আমরা আরও কিছু ম্যাথের জন্য আরেকটা ক্লাস হয়তো বা নিতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আজকে অনেক কিছু পড়া হয়েছে, এই পড়াগুলা এখনই একবার রিভিশন দিও, যেহেতু সকালে ফ্রেশ মাইন্ডে ছিল সবাই, ঠান্ডা মাথায় পড়া শেষ হয়ে গেছে। ঠিক আছে, এই ক্লাসটা এখনই একবার রিভিশন দিও যা কিছু পড়লাম, আর তারপরে ইনশাল্লাহ আমরা নেক্সট বৃহস্পতি শুক্র, এখন থেকে কিন্তু বৃহস্পতি শুক্রবার একটা সাইকেল চলবে, সাইকেল 2, আর সাইকেল 3 যেটা তোমাদের অপূর্ব ভাইয়া শুরু করবে ওইটা হবে হচ্ছে রবিবার মঙ্গলবার। ঠিক আছে, আর্কাইভের ক্লাসগুলোকে ফুল সিলেবাস, হ্যাঁ ফুল সিলেবাস, নিউটনীয় বলবিদ্যা যেটা এটা ফুল সিলেবাস। ঠিক আছে শাহরিয়ার, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।